আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমি দীপান্বিতা চ্যাটার্জি। বেশ, দেখুন, আপনাদের বেশিক্ষণ সময় আমি নেব না। ও, আপনাকে তো আবার পুলিশের কাছেও যেতে হবে বললেন। আমাকে কোথাও যেতে হবে না, ও একটা ফোন করলে পুলিশ এসে স্টেটমেন্ট লিখে নিয়ে চলে যাবে। বলেন কি মশাই, এত ক্ষমতা আপনার হাতে? বাহ। হ্যাঁ, ওই আর কি। এবার চটপট বলুন দেখি, বেশি সময় নেই আমার হাতে। ও হ্যাঁ, আপনার হাতে বেশি সময় নেই, রাইট রাইট। আপনি কি করেন? কেন, এর সাথে মাসির মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক আছে কি সম্পর্ক নেই সেটা আমি ঠিক করব। আপাতত যেটা জিজ্ঞেস করলাম সেটাই বলুন। ওই একটা ছোট্ট ব্যবসা আছে। কিসের ব্যবসা? অনেক কিছু, ইম্পোর্ট এক্সপোর্টের। মানে কিছুই করেন না, তাই তো? পার্টির হোল টাইম আর নাকি? अगेन উফ, আমি কি করি না করি তার সাথে এর কি সম্পর্ক? এগেইন, সম্পর্ক আছে কি না সেটা আমিই বের করব। আপাতত আপনাকে যা জিজ্ঞেস করছি তাই বলুন। যাই হোক, ছাড়ুন। মাসির সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? ভালো না। ভালো না? বাহ। বাহ কেন? বাহ কারণ আপনার মতো এত সৎ রাজনৈতিক নেতা এখনো যে আছে সেটা দেখে ভালো লাগলো, তাই বাহ। এখানে সাহসের তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম। ভদ্র মহিলা সারা জীবন নিজের কথা ভেবেছে, মরার সময়ও শেষ করে দিয়ে গেল আমাদের। তাই নাকি? তো কিভাবে? আরে ছাড়ুন তো মশাই, অত জেনে কি করবেন? দেখুন পলাশবাবু, জেনে তো আমি যাবই, আপনি না বললে অন্য কেউ বলবে। তাই নাকি? বড্ড ক্ষমতা তো আপনার। ওই আর কি, আপনারই মতো। ও, এবার চটপট বলুন তো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। বলুন। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের শোনাবে ডিটেকটিভ শারদ দত্ত হাজরা সিরিজের আরেকটি গল্প, নিহারিকা হত্যা মামলা। শারদ দত্তকে যারা চেনেন তাদের সাথে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না, এ কথা বলাই বাহুল্য। সেটাই স্বাভাবিক নয় কি? এক্সকিউজ মি? মানে আমায় যারা চেনেন তাদের সাথে আলাদা করে পরিচয় করাতে হবে না, এটাই তো স্বাভাবিক। মানে আমি বলতে চাইছি। বুঝে গেছি, বুঝে গেছি। তুমি কি বলতে চাইছো সেটা বুঝে গেছি। আমি ইন্ট্রোটা সেরে নিই। চাপ নিও না, আমি এসে গেছি তো, তোমাকে আর লাগবে না। নমস্কার, অদমের নাম শারদ দত্ত হাজরা, পেশায় টিকটিকি। না, এর থেকে বেশি হাজানোর সময় নেই আমার কাছে। আপাতত গল্পটা শুরু হোক। আরে কারা কারা অভিনয় করেছে? কারা কারা অভিনয় করছে ডিসক্রিপশনে পড়ে নেবে, হয়েছে। আর 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 ওই সাবস্ক্রাইবের ব্যাপারটা? ও হ্যাঁ, সাবস্ক্রাইব। আমার গল্প যদি আপনাদের খারাপ লাগে তাহলে গল্পে একটা ডিসলাইক দিয়ে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন। আরে কি করছো? সাবস্ক্রাইব করার কথা বলতে হতো। খারাপ লাগলে কে সাবস্ক্রাইব করে অনিরুদ্ধ? আমি অনিরুদ্ধ নই, অপরূপা। হু কেয়ারস? মানে যাই হোক, এত কথা শোনার সময় নেই। শুরু হচ্ছে অনিরুদ্ধর লেখা, অর্ণবের লেখা। ওই একই হলো, অনিরুদ্ধ অর্ণব সব একই। যাই হোক, যেটা বলছিলাম, শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, নিহারিকা হত্যা মামলা। আর হ্যাঁ, গল্পের লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু। কয়েকদিন আগে শারদ দত্তর কাছে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা এসেছিলেন। তাদের দলের একটি বিশেষ ধর্মের এমএলএ এমপিরা প্রায় নাকি ডেথ থ্রেট পাচ্ছেন, এবং একজনের ওপর নাকি হামলাও হয়েছে। ওদের ধারণা এটা বিরোধী পক্ষ করাচ্ছে, কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত আছে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওরা চাইছিল শারদ দত্ত কেসটার তদন্ত করুক, কিন্তু শারদ দত্ত দেখলাম পত্রপাঠ তাদের না বলে দিল। আমি জিজ্ঞেস করেছিলাম কেসটা নিল না কেন। শারদ দত্ত বলেছিল, পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর পেশা হলো রাজনীতি, আর তারপরেই আছে ধর্ম।
আর যখন এই দুটো পেশা একসাথে মিলেমিশে যায় তখন আরও কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছো? আমি বলেছিলাম, তাহলে বলছো তুমি ভয় পাচ্ছ? শারদত্ত বলেছিল, অনিরুদ্ধ ধর্মের রাজনীতিকে যে ভয় পায় না সে আসলে একটা বোকা। আমি আর কথা বাড়াইনি, কিন্তু এর মাসখানেকের মধ্যে এমন একটা ঘটনা ঘটল যার জন্য শারদত্ত বাধ্য হয় এর থেকেও বড় একটা রাজনৈতিক কেস নিতে। সেই ঘটনাটার কথাই পরে আসছে। এখন যেটা বলবো সেটা হলো এই কেসটা ওর হাত থেকে চলে যাওয়ার পর কি হলো। এর দিন কয়েক পরের কথা। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শারদত্ত বসে আছে সোফাতে, হাতে একটা পেপার। এত সকালে ও সাধারণত ওঠে না, কারণ ও ঘুমোয় অনেক রাত্রে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এত সকাল সকাল? শারদত্ত বলল, একজন আসছেন একটা কেস নিয়ে, ফোন করেছিলেন। এত সকালে? কে? কথা বলার পরেই কলিং বেল বাজল। নিজেই দেখে নাও। আমি ভুরু কুঁচকে দরজাটা খুলে যাকে দেখলাম তাকে দেখেই রীতিমতো অবাক হলাম। এই মানুষটা শারদত্তর জন্য কেস নিয়ে এসেছে। স্ট্রেঞ্জ তো। এই মানুষটি আর কেউ নয়, আমার দাদা, স্বয়ং ইন্সপেক্টর নীলাদ্রি সেন। আমি বললাম, তুই শারদত্তর জন্য কেস নিয়ে এসেছিস? দাদা বলল, সর, ভেতরে যেতে দে। আমি সরে এলাম। চোখের অবাক ভাবটা তখনও কাটেনি। দাদা শারদত্তকে একদম পছন্দ করে না, দু একবার তো অ্যারেস্ট করবে বলে থ্রেটও দিয়েছে। কিন্তু আজ হঠাৎ এহেন পরিবর্তন কেন? শারদত্ত আমাকে বলল, অনিরুদ্ধ যাও, ফ্রেশ হয়ে নাও, আমি রাজুদাকে ফোন করে দিচ্ছি, 3 কাপ চা লাগবে। যাও। রাজুদার দোকানটা আমাদের ফ্ল্যাটের ঠিক নিচেই। ফোন করলেই ও চা বিস্কিট যখন যা লাগে দিয়ে যায়। আমি আর কথা না বাড়িয়ে ঢুকে গেলাম বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলাম রাজুদা এর মধ্যেই এসে চাও দিয়ে চলে গেছে। শারদত্তর পাশে আরেকটা চেয়ারে আমি বসলাম। শারদত্ত বলল, বলুন নীলাদ্রিদা, কি ব্যাপার? দাদা একটু গলা ঝেড়ে বলল, বলছিলাম, অভিনেত্রী নিহারিকা চট্টোপাধ্যায়ের খবরটা কি তোমরা জানো? এই খবরটা আমি নিউজ পেপারেই পড়েছিলাম। 80-র দশকের বিখ্যাত অভিনেত্রী নিহারিকা চট্টোপাধ্যায় আগের সপ্তাহেই মারা গিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছিল শুনেছিলাম। শারদত্ত বলল, না, কে তিনি? আমি অবাক হয়ে বললাম, সে কি, তুমি নিহারিকা চ্যাটার্জিকে চেনো না? না, কেন? চেনা উচিত। অবশ্যই উচিত। বরুণ মুখার্জির সাথে অসাধারণ সব সিনেমা করেছে একসময়, মঙ্গল প্রদীপ, রত্নাকর, জীবনযুদ্ধ। শারদত্ত এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর দাদার দিকে ফিরে বলল, ধুর, এই নিহারিকা চট্টোপাধ্যায়টা কে? আপনি ঘটনাটা পুরোটা খুলে বলুন প্রথম থেকে। আরে তুমি। দাদা হাতের ইশারায় থামালো আমাকে, তারপর বলল, নিহারিকা চট্টোপাধ্যায় 80-র দশকের একজন বিখ্যাত অভিনেত্রী, প্রচুর সিনেমা করেছেন এক সময়। কিন্তু 1997-এ বরুণ মুখার্জি মারা যাওয়ার পর হঠাৎই সরে যান সিনেমার জগৎ থেকে। তার 2 বছর পর ওনার স্বামীর সাথে ডিভোর্স হয়, আর তারপর থেকে একাই থাকতেন বেহালাতে। মানুষজনের সামনে তিনি বিশ্বাস আসতেন না। তো সম্প্রতি উনি একটি রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াবেন বলেছিলেন, আর তার ঠিক 1 সপ্তাহের মাথাতেই খুন হন তিনি। ওনার আর কোনো আত্মীয় স্বজন কেউ আছেন? আছেন। এক বোনের ছেলে আর তার স্ত্রী আছেন, যাদবপুরেই থাকেন। আর যার সাথে ডিভোর্স হয়েছিল সেই বর কোথায় থাকেন? তিনি থাকেন শ্যামবাজারে, নতুন স্ত্রী আর মেয়ের সাথে। আর এই নিহারিকা চট্টোপাধ্যায় সম্পূর্ণ একা থাকতেন, তাই তো? দাদা একটু ভেবে বলল, একাই থাকতেন। তবে একটি ছেলে ছিল, ওর বাড়িতে কাজ করত, 5 ফরমাস খাটত। আর একজন মেয়ে রান্না করে চলে যেত দুবেলা। খুনটা কিভাবে হয়? আসলে শরীরটাকে জ্যান্ত আগুনে পোড়ানো হয়। কি করে জানলেন? মানে জ্যান্ত পোড়ানো হয় সেটা কিভাবে জানলেন? এমনও তো হতে পারে আগে খুন করে তারপর তাকে পোড়ানো হয়েছিল। তা অবশ্য হতে পারে।
আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? কিছু বলছে না। আসলে পোস্টমর্টেমটা ঠিক করে করাই যায়নি, কারণ ওনার শরীরে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু একটা কথা বল, শরীর আগুনে পোড়ালে তো হাড়গুলো পুড়বে না, তাহলে অবশিষ্ট নেই কেন? ওই তো পোস্টমর্টমে যতটুকু বোঝা গেছে তা হলো কেউ নাকি হাইড্রোফ্লুরিক অ্যাসিড ব্যবহার করে হাড়গুলো গলিয়ে দিয়েছে। এই অ্যাসিডটা শুনলাম নাকি একটি মানুষের সারা শরীর গলিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। বাহ, দারুণ তো। কি বললে? দারুণ? দাদার গলাটা হঠাৎ কঠিন হয়ে গেল। আসলে এই মৃত্যু নিয়ে মজাগুলো ও নিতে পারে না। শারদদত্ত যেন পাত্তাই দিল না ওতে। ও বলল, আচ্ছা নীলাদ্রিদা, তাহলে কি করে বুঝলেন যে এটা নিহারিকা দেবীরই দেহ? দাঁত দেখে। অনেক সময় বডি আইডেন্টিফাই করতে না পারলে দাঁত থেকে ডিএনএ সিগনেচার পরীক্ষা করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। দাঁতগুলো এক্ষেত্রে গলল না। স্ট্রেঞ্জ। অল্প অ্যাসিড লেগেছিল ওতে, একটু আধটু গলে গেছে, কিন্তু পরীক্ষাটা করা হয়েছে অবশিষ্ট থেকে। শারদদত্ত বলল, বেশ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? আপনি হঠাৎ এই কেসটা নিয়ে আমার কাছে এলেন কেন? মানে আপনি তো প্রাইভেট ইনভেস্টিগেটর খুব একটা পছন্দ করেন না। দাদা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, অনেক দিন হলো এই কেসটা নিয়ে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। সব অ্যাঙ্গেলই কভার করেছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে এগোনো উচিত। তাই মনে হলো নতুন একজোড়া চোখ হয়তো একটু ভালো কাজ করতে পারবে। শারদদত্ত হাসল, তারপর বলল, নীলাদ্রিদা, আমি জানি আপনি আমাকে একদম পছন্দ করেন না, একদমই না। কিন্তু আপনি আসলে একজন সৎ পুলিশ অফিসার, কাজেই আপনার মিথ্যেটা একেবারেই কনভিন্সিং নয়। এক্সকিউজ মি? ইউ আর এক্সকিউজড। এবার আসল কারণটা বলবেন প্লিজ। আমি বললাম, আরে কি আসল ব্যাপার, কি সব বলছো? দেখো ভাই, আমি বুঝতে পারছি না যে তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি। আমি তো... নীলাদ্রিদা প্লিজ, আপনি বললেন খুনটা হয়েছে অনেকদিন হয়ে গেল, তাই নতুন কাউকে চাইছেন এই তদন্তে। কিন্তু নিউজ পেপারগুলো তো বলছে যে নিহারিকা দেবী মারা গিয়েছেন এই আগের সপ্তাহতেই। আর আপনাকে আমি যতটুকু চিনেছি তাতে নিজের ইগোকে বিসর্জন দিয়ে একজন প্রাইভেট গোয়েন্দার কাছে আপনি সাহায্য চাইতে না আসবেন না। আর এরকম একটা হাই প্রোফাইল কেস তো পুলিশ কখনো অন্য কারুর হাতে ছাড়ুক সেটাও তো আপনি চাইবেন না। অবশ্য যদি ওপর মহল থেকে কোনো অর্ডার না আসে। সুতরাং বুঝতেই পারছেন লুকিয়ে কোনো লাভ নেই নীলাদ্রিদা। আপনি যদি এই কেসটায় আমার হেল্প চান তাহলে খুলেই বলুন তো আসল ব্যাপারটা ঠিক কি? দাদা একটু থেমে তারপর বলল, চাই না হেল্প তোমার। কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট এই কেস সলভ করার ক্ষমতা রাখে শারদদত্ত, কিন্তু আমরা সবাই তো হাতের পুতুল, তাই না? কি হয়েছে এরকম বলছিস কেন? কয়েকদিন আগে তোদের হাতে কোনো পলিটিক্যাল কেস এসেছিল? হ্যাঁ, কিন্তু শারদদত্ত তো নেয়নি, না বলে দিয়েছে। কিন্তু এই কেসটাও নাকি ওই কেসগুলোর সাথেই লিঙ্কড। অন্তত রাজনৈতিক মহলের ধারণা সেটাই। নিহারিকা চট্টোপাধ্যায় ভোটে দাঁড়াবে এটা জানাজানি হওয়ার পরেই এই খুন হয়। আর সেই কারণেই নেতামন্ত্রীরা চাইছে এটা দ্রুত কিনারা হোক। আর শারদদত্তর নাম তো রয়েছে কেস খুব তাড়াতাড়ি সলভ করার জন্য, আর সেজন্যই আমাকে পাঠানো হয় ওকে হায়ার করার জন্য। আচ্ছা নীলাদ্রিদা, নিহারিকা দেবীকে রাজনীতিতে আসতে কে রাজি করে? ওর বোনের ছেলে, সেও এই দলের হয়ে রাজনীতি করে। গুড। আর একটা প্রশ্ন, আপনি আমার অ্যাকাউন্ট নাম্বারটা জানেন? দাদা এবার একটু থতমত খেয়ে গেল এই প্রশ্নটা শুনে। বলল, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার না তো। শারদদত্ত বলল, সে কি, তাহলে পেমেন্টটা করবেন কিভাবে? কিসের পেমেন্ট? আরে কেসটা নিলে টাকা দেবেন তো? না মানে আপনি অনিরুদ্ধ দাদা বলে আমি তো ফ্রিতে কাটবো না, তাই না? ও আচ্ছা, কেসের টাকা। হ্যাঁ, তোমায় ওটা চেকে পেমেন্ট করা হবে। বেশ বেশ বেশ, খুব সুন্দর। তাহলে আমি বলে রাখি, আমি কিন্তু অ্যাডভান্স নেব 40,000, আর কেসটা সলভ হলে 40। ওকে? কথাটা বলেই সোফা থেকে উঠে পড়ল শারদদত্ত। দাদা বলল, হ্যাঁ, কিন্তু তোমার ফি তো 40,000 নয়। নীলাদ্রিদা, আরে নীলাদ্রিদা, নিহারিকা চ্যাটার্জির খুনের তদন্ত অত ভাবলে হবে? খরচা আছে বস। কথাটা বলেই মুচকি হেসে শারদদত্ত চলে গেল ওর ঘরের দিকে। আর এদিকে দাদার মুখ দেখে বুঝলাম ওর অবস্থা মোটেই সুবিধের নয়।
আমার যে কি হবে এইরকম একটা মুখ করে ও উঠে পড়লো সোফা থেকে। তারপর আমাকে বলল, কি রে, রিগ্রেট করতে হবে? কি মনে হয়? শারদ্দত হাজরার হাতে কেস দিয়েছিস, রিগ্রেট তো করতেই হবে। তাহলে তুমি নিহারিকা চট্টোপাধ্যায়ের কথা এর আগে শুনেছ, তাই তো? প্রশ্নটা করেছি আমি। শারদ্দত ট্যাক্সিতে বসে ফোনে কিছু একটা করছিল। আমার প্রশ্ন শুনে ফোন থেকে মুখ না সরিয়েই বলল, হ্যাঁ শুনেছি তো। কেন? আমি এবার একটু বিরক্তিসূচক গলায় বললাম, তাহলে দাদা যখন জিজ্ঞেস করলো তখন ওরকম না জানার ভান করলে কেন? শারদ্দত বলল, এমনি। এমনি মানে? আরে এমনি মানে এমনি, ওই যে দেবদা বলে না, এমনি, তাই বললাম। হোয়াট, সিরিয়াসলি? না না, সিরিয়াসলি নয়, মজা করে। আমি আর কথা বাড়ালাম না, লাভও নেই বাড়িয়ে। আমরা এখন যাচ্ছি নিহারিকা চ্যাটার্জির প্রাক্তন স্বামীর বাড়ি। দাদা বলল ওর কিছু কাজ রয়েছে, তাই আমাদের সঙ্গে থাকতে পারবে না। আপাতত একাই যাচ্ছি আমরা। যাওয়ার পথে ব্যাংকে গিয়ে ওকে দেওয়া চেকটা আজ ড্রপ করে দিল শারদ্দত। ওর স্বামী থাকেন শ্যামবাজারে ফড়িয়া পুকুরের কাছে, 5 তলা ফ্ল্যাট। নিচে দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলল 2nd ফ্লোরে চলে যেতে। বেল বাজাতেই দরজা খুলল একটি বাচ্চা মেয়ে, বয়স ওই 10-12 বছর হবে। মেয়েটি বলল, কাকে চাই? শারদ্দত বলল, বিমান দাশগুপ্ত আছেন? মেয়েটি বলল, হ্যাঁ আছে। তারপর বাড়ির দিকে ফিরে, বাবা বাবা, তোমাকে কে ডাকছে দেখো। বলে ডাকার পরেই বেরিয়ে এলেন একজন ভদ্রলোক। আমাদের দেখে ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম শারদ্দত হাজরা, আর ইনি হলেন আমার সহকারী ও বন্ধু অনিরুদ্ধ সেন। আমরা নিহারিকা চট্টোপাধ্যায়ের খুনের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বিমানবাবু নিজের মেয়েকে বললেন, রেনি, ভেতরে যাও। তারপর দরজার কাছে এগিয়ে এসে আমাদের বললেন, আপনারা কারা? হ্যাঁ, আর একবার নামগুলো বলবো? আগেটা শুনতে পাননি? না, শুনতে আমি পেয়েছি, কিন্তু আপনারা যে প্রশ্ন করবেন, আপনারা কি পুলিশ? না 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 না, আমরা পুলিশ নই, তবে পুলিশ কিছু কুল কিনারা করতে পারছে না, তাই আমাকে ডাকা হয়েছে। দেখুন, পুলিশকে যা বলার তা আমি বলে দিয়েছি। আবার একবার সেই একই প্রশ্নবাণের মুখোমুখি হতে পারছি না আমি। আর তাছাড়া নিহারিকার সাথে আমার যোগাযোগ নেই, বহুদিন হয়ে গেল। আপনারা বরং আসুন আজ। কথাটা বলেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দিচ্ছিলেন ভদ্রলোক। শারদ্দত হঠাৎ ঠান্ডা গলায় বলল, তাহলে কি ধরে নেবো খুনটা আপনিই করেছেন? বিমানবাবু দরজাটা বন্ধ করতে গিয়েও থেমে গেলেন। তারপর বললেন, কি বললেন? আপনার কি কানের কিছু সমস্যা আছে? একটু আগে নাম জিজ্ঞেস করলেন, 2বার বললাম, এখন আবার একই কথা জিজ্ঞেস করছেন, 2বার বলতে হবে? হ্যাঁ দেখুন, আপনার কথা বলার টোনটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। বিমানবাবু, আপনি চেনেন এমন একজন মানুষ নৃশংসভাবে খুন হয়েছে, আর আপনি আমার গলার টোন নিয়ে চিন্তিত? স্ট্রেঞ্জ। ভদ্রলোক বোধহয় এবার হাল ছেড়ে দিলেন। আমাদের বললেন, আসুন, ভেতরে আসুন। একটু একটু তাড়াতাড়ি শেষ করবেন প্লিজ। হ্যাঁ, কাল আমার মেয়ের পরীক্ষা, ওকে পড়াতে হবে আমায়। হ্যাঁ শিওর। আমরা গিয়ে বসলাম ডাইনিং হলে। এর মধ্যে বিমানবাবুর মেয়ে এসেছিল ডাইনিংয়ে। বিমানবাবু ওকে বললেন রুমে গিয়ে বসে বাংলা বইটা খুলতে। উনি একটু পর আসছেন। তারপর আমাদের বললেন, বলুন, কি বলবেন বলুন। শারদ্দত বলল, আচ্ছা, আপনার সাথে নিহারিকা দেবীর সম্পর্কটা ঠিক কতদিনের ছিল? বছর 7 2 বছর সম্পর্ক, 5 বছর বিয়ে। ডিভোর্স হয়েছিল কেন? দ্বিতীয় পুরুষের জন্য। বিমানবাবু, এটা রচনাধর্মী প্রশ্ন, আরেকটু বড় করে উত্তরটা দেবেন প্লিজ। বিমানবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, ইন্ডাস্ট্রির অনেকেই এই ব্যাপারটা জানতো যে বরুণ মুখার্জির সাথে নিহারিকার একটা সম্পর্ক ছিল। আমিও কানাঘুষো শুনেছিলাম, কিন্তু খুব একটা পাত্তা দিইনি। কনফ্রন্ট করেছিলেন কখনো?
না, করিনি। কারণ ওর কোনো উত্তরই আমাকে খুব একটা শান্তি দিত না। না বললে আমি বিশ্বাস করতাম না, আর হ্যাঁ বললে তো কি তারপর? বলে যান। হ্যাঁ, একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের বেডরুমে নিহারিকাকে আমি অন্য পুরুষের সাথে দেখতে পাই। বরুণ মুখার্জি? না, বরুণ মুখার্জি তখন মারা গিয়েছেন। এটা অন্য একজন, বয়স কম, ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে শুনেছিলাম। দেবরাজ না কি যেন নাম। ও, তা তিনি এখন কোথায়? না, তা জানি না। নাম তো শুনিনি, তারপরে খুব একটা ঠিক মতো দাঁড়াতে পারিনি বোধ হয়। আর ওই ঘটনার পর কি হলো, কনফ্রন্ট করলেন? হ্যাঁ, আর কোনো উপায় ছিল না। তাতে উনি কি বললেন? বললেন যে এটা নতুন কিছু নয়, এটা হামেশাই হয়ে থাকে। আর তারপরে ডিভোর্স, তাই তো? বিমানবাবু ঘাড় নাড়লেন। আচ্ছা, আপনাদের তো কোনো ছেলে মেয়ে হয়নি তখনও? না, নিহারিকার মা হওয়ার ইচ্ছে ছিল না। আর আপনার সেকেন্ড বিয়েটা কবে হয়? ওর 4 বছর পরে, 2001-এ। আচ্ছা, আপনার মিসেসকে তো দেখছি না। ও একটা স্কুলের টিচার, ওখানেই আছে এখন। আর আপনি? আমি তো ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছি। আচ্ছা, আপনার সাথে নিহারিকা দেবীর আর কখনো দেখা হয়নি বা কথা হয়নি? না, 2 সপ্তাহ আগে একবার ফোন করেছিল। ট্রু কলারে নাম দেখেছিলাম, তাই আর তুলিনি। 2 সপ্তাহ আগে মানে খুন হবার ঠিক আগেই, তাই তো? হ্যাঁ, ঠিক তার আগেই। শারদদত্ত নিজের মনে মনেই ঘাড় নাড়ল, তারপর উঠে পড়ল চেয়ার থেকে, বলল, ঠিক আছে বিমানবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বিমানবাবু কিছু বললেন না। ঘর থেকে বেরোবার আগেই শারদদত্ত হঠাৎ বলল, ও হ্যাঁ বিমানবাবু, একটা প্রশ্ন ভুলেই যাচ্ছিলাম একটু, হলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। আপনার ক্লাস 12-এ ঠিক কী ছিল, মানে সায়েন্স, আর্টস নাকি কমার্স? বিমানবাবু একটু অবাক হয়েছিলেন বোধহয় প্রশ্নটা শুনে, তারপর বললেন, আমার তো কমার্স ছিল। কেন? ব্রিলিয়েন্ট, আপনার কমার্স ছিল। ঠিক আছে বিমানবাবু, আসি। এরপর ভদ্রলোককে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমরা বেরিয়ে এলাম ওনার ফ্ল্যাট থেকে। আমি চাপা গলায় বললাম, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল? শারদদত্ত বলল, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিরুদ্ধ। তোমার কি ছিল, সায়েন্স না আর্টস? সায়েন্স। কেন? সায়েন্স পাশ করে এসে গল্প লিখছো? শাট আপ। ট্যাক্সি। বিমান দাশগুপ্তর বাড়ি থেকে বেরিয়েই শারদদত্ত আবার ট্যাক্সি দেখায়। আমি একটু অবাক হয়েছিলাম। এক্ষুনি আবার কোথায় যাওয়া হবে? জিজ্ঞেস করতে বলল যাদবপুর যাবে, নিহারিকা চ্যাটার্জির ভাগ্নের বাড়িতে। জিজ্ঞেস করলাম, এক্ষুনি যাবে? শারদদত্ত বলল, হ্যাঁ এক্ষুনি যাব। কেন, তোমার কি অন্য কোনো কাজ আছে? না, কাজ নেই, কিন্তু এই তো একজনকে ইন্টারোগেট করলে, মানে আবার এক্ষুনি যাবে, সেই শুনেই ভাবলাম আর কি। হ্যাঁ, তোমার দাদা বললো কেসটা যত তাড়াতাড়ি সলভ করা যায় ততই ভালো, খুব জরুরি। তুমি কবে থেকে দাদার কথাকে গুরুত্ব দিতে শুরু করলে? এই ব্যাংকে টাকাটা ঢোকার পর থেকে। আমি আর কথা বাড়াইনি। বুঝে গেলাম আজ পুরো গোয়েন্দা মোডে আছে শারদদত্ত। যাদবপুর পৌঁছলাম 1 ঘন্টা পর। পুরো সময়টা শারদদত্ত কানে হেডফোন লাগিয়ে গান শুনে গেল। একবার চোখ পড়ল ওর ফোনের দিকে, দেখলাম গ্রেগরি অ্যালান ইসাকফের গান শুনছে। যাদবপুরে পৌঁছে দেখলাম এই ভদ্রলোকের বাড়ির সামনে প্রচুর রাজনৈতিক দলের হোর্ডিং, পতাকা এসব লাগানো রয়েছে। বেল বাজাতে বেরিয়ে এলেন একজন মহিলা। পোশাক আশাক দেখে মনে হলো এই বাড়িতে বোধহয় কাজ করে। সে জিজ্ঞেস করলো, কাকে চাই? শারদদত্ত বলল, যার বাড়ি থাকে। মেয়েটি অবাক চোখে আমাদের দিকে তাকিয়েছিল। আমি বললাম, পলাশবাবু আছেন? হ্যাঁ, কি দরকার আপনাদের? বলুন, পুলিশ দেখা করতে এসেছে। পুলিশ শব্দটার মধ্যে একটা জাদু আছে। কথাটা শুনেই আর একটাও প্রশ্ন না করে মেয়েটি চলে গেল ভেতরের ঘরে।
একটু পর বেরিয়ে এলেন বাড়ির কর্তা, পরনে পাজামা পাঞ্জাবি। আমাদের দেখে বললেন, আপনারা কে? শারদ্দত্ত বলল, আপনি নিহারিকা চ্যাটার্জির ভাগ্নে তো? হ্যাঁ, কিন্তু আপনারা কে? নমস্কার, আমার নাম শারদ্দত্ত হাজরা, আর ইনি হলেন আমার বন্ধু অনিরুদ্ধ। আমরা নিহারিকা দেবীর মৃত্যুর তদন্ত করছি। আপনারা পুলিশ? কোন থানা? না না, আমরা পুলিশ না, কিন্তু আমাদের ওপরে পুলিশের তরফ থেকে এই তদন্তভারটা পড়েছে। পলাশবাবু বললেন, আরে দৌড় মশাই, অত সময় নেই আমার। আজ পুলিশকে সময় দাও, কাল টিকটিকিকে, যত সব। শারদ্দত্ত বলল, আপনার কি হারিয়ে গেছে বলুন তো? মানে কি হারাবে? কিচ্ছু হারায়নি? না মানে আপনি, আরে আমি তো কাউকে। আপনি কাউকে কি? আমি অবাক হয়ে তাকালাম শারদ্দত্তর মুখের দিকে। এসব আবার কি বলছে ও? না মানে আমার যে কিছু হারিয়েছে সেটা আপনাকে কে বলল? পলাশবাবু, আপনার মাথায় মাকড়সার জাল লেগে আছে, সাদা পাজামার দুটো হাঁটুর কাছেও বেশ ধুলো লেগে রয়েছে, আর দুহাতের অবস্থার কথা তো আমি বাদই দিলাম। তাই মনে হলো অনেকদিন হাত পড়েনি এমন জায়গায় আপনি কিছু একটা খুঁজছিলেন। ভদ্রলোকের তখনও বিশ্বাস হচ্ছিল না। উনি বললেন, আহা, কিন্তু আমি তো ঘর পরিষ্কারও করতে পারি, তাহলে তো মাথায় মাকড়সার জাল থাকতে পারে, বা হাতও নোংরা হতে পারে। তা অবশ্যই পারেন, কিন্তু যে বাড়িতে কে এলো দেখার জন্য কাজের মেয়ে রাখা আছে, সে বাড়িতে বাড়ির কর্তা কি ঘর পরিষ্কার করবে? না, আমার কিন্তু তা মনে হয় না। সুতরাং ভদ্রলোক কি বুঝলেন জানি না, তবে আমাদের বললেন, আসুন ভেতরে আসুন। ভেতরে গেলাম, বসলাম সোফায়। উনি একটু আসছি বলে চলে গেলেন ভেতরে, বোধহয় হাত মুখ ধুতে গেলেন। একটু পর ফিরে এসে আমাদের সামনে একটা চেয়ারে বসলেন। তারপর বললেন, আমি আজ হয়তো পুলিশকে ডাকতাম, তাও শেষবারের মতো একটু খুঁজে নিচ্ছিলাম। কি হারিয়েছে বলুন তো আপনার? আমার ফোনটা কাল রাত্রে ঘুমোবার আগে টেবিলে রেখেই শুয়েছিলাম, আজ সকালে উঠে দেখলাম নেই। বলেন কি মশাই, আজকাল তো ফোন সবাই মাথার কাছে নিয়ে শোয়, আপনি টেবিলে রেখে শুয়েছিলেন? কারণ আমার মাথার কাছে কোনো প্লাগ পয়েন্ট নেই, ফোনে চার্জ দিতে হয়, তাই টেবিলে রাখি। খুব দুঃখ আপনার জীবনে। শারদ্দত্ত এবার উঠে পড়ল চেয়ার থেকে। তারপর পায়চারি করতে থাকলো ঘরময়, মাঝে মাঝে ছুঁড়ে দিচ্ছিল তার প্রশ্নবাণ। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? বাড়ির কাউকে একেবারেই হয় না, আর বাড়িতে লোক বলতে আমি, আমার স্ত্রী আর পল্টু। ও হ্যাঁ, আপনার তো আবার স্ত্রী আছে, ডাকুন তো একবার, একেবারে কথাটা সেরে নি। শারদ্দত্ত এটা বলার পরেই পলাশবাবু ডাকলেন নিতা বলে। নিতা, নিতা, একবার এদিকে এসো তো। একটু পরেই ঘরে ঢুকলেন একজন মাঝবয়সী মহিলা। দেখতে যে খুব সুশ্রী তা বলা যায় না, তবে এক সময় যে সুন্দরী ছিলেন সেটা বোঝা যায়। শারদ্দত্ত তখন জানলা দিয়ে বাগানের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমি ডাকলাম ওকে, শারদ্দত্ত। হঠাৎ ওর সম্বিত ফিরল মনে হলো, বলল, ও ও এসে গেছেন। আচ্ছা, কাল কি আপনাদের এখানে বৃষ্টি হয়েছিল? পলাশবাবু বললেন, হ্যাঁ, অল্প হয়েছে। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। শারদ্দত্ত এবার জিজ্ঞেস করলো পলাশবাবুর স্ত্রীকে। ভদ্রমহিলা বললেন, আমি দীপান্বিতা চ্যাটার্জি। বেশ, দেখুন, আপনাদের বেশিক্ষণ সময় আমি নেব না। ও, আপনাকে তো আবার পুলিশের কাছেও যেতে হবে বললেন। আমাকে কোথাও যেতে হবে না, ও একটা ফোন করলে পুলিশ এসে স্টেটমেন্ট লিখে নিয়ে চলে যাবে। বলেন কি মশাই, এত ক্ষমতা আপনার হাতে? বাহ। হ্যাঁ, ওই আর কি। এবার চটপট বলুন দেখি, বেশি সময় নেই আমার হাতে। ও হ্যাঁ, আপনার হাতে বেশি সময় নেই, রাইট রাইট। আপনি কি করেন? কেন, এর সাথে মাসির মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক আছে কি সম্পর্ক নেই সেটা আমি ঠিক করব। আপাতত যেটা জিজ্ঞেস করলাম সেটাই বলুন। ভদ্রলোক একবার ওর স্ত্রীর দিকে তাকালেন, তারপর বললেন, ওই একটা ছোট্ট ব্যবসা আছে। কিসের ব্যবসা? অনেক কিছু, ইম্পোর্ট এক্সপোর্টের। মানে কিছুই করেন না, তাই তো? পার্টির হোল টাইম আর নাকি? अगेन উফ, আমি কি করি না করি তার সাথে এর কি সম্পর্ক? এগেইন, সম্পর্ক আছে কি না সেটা আমিই বের করব। আপাতত আপনাকে যা জিজ্ঞেস করছি তাই বলুন। যাই হোক, ছাড়ুন। মাসির সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল?
ভালো না। ভালো না? বাহ বা কেন? বাহ, কারণ আপনার মতো এত সৎ রাজনৈতিক নেতা এখনো যে আছে সেটা দেখে ভালো লাগলো, তাই বাহ। এখানে সাহসের তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম। ভদ্র মহিলা সারা জীবন নিজের কথা ভেবেছে, মরার সময়ও শেষ করে দিয়ে গেল আমাদের। তাই নাকি? তো কিভাবে? আরে ছাড়ুন তো মশাই, অত জেনে কি করবেন? দেখুন পলাশবাবু, জেনে তো আমি যাবই, আপনি না বললে অন্য কি বলবে? তাই নাকি? বড্ড ক্ষমতা তো আপনার। ওই আর কি, আপনারই মতো। ও এবার চটপট বলুন তো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। বলুন। পলাশবাবু স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমাদের দিকে, তারপর বললেন, মাসির 3 কুলে কেউ নেই। ভেবেছিলাম মৃত্যুর আগে আমাদের হয়তো নিজের কিছু সম্পত্তির ভাগ দেবেন, সেসব তো করেননি। তার উপর শুনলাম সব সম্পত্তি নাকি বাড়ির কাজের ছেলেটাকে দিয়ে গিয়েছেন। পলাশবাবু স্ত্রী এতক্ষণ চুপ করেই বসেছিলেন, এখন হঠাৎ নিজেই বললেন, আসলে মাসি চিরকালই কাজের ছেলেটিকে বেশি ভালোবাসেন। সব সময় বলেন ছেলেটি নাকি ওর নিজের ছেলের মতো। আর আমরা রক্তের সম্পর্ক হয়েও নাকি বাইরের মানুষ। শারদদত্ত বলল, আচ্ছা, উনি তো আপনার পার্টি জয়েন করবেন শুনেছিলাম। পলাশবাবু বললেন, আরে এখানেও তো আমাকে ভাতে মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ? কেন? কারণ মাসি ভোটে দাঁড়ালে পার্টির মধ্যে আমার পজিশনটা আরেকটু শক্ত হতো। উনি চলে গিয়ে সেটা আর হওয়ার নেই। ও আচ্ছা, উনি কি স্বেচ্ছায় রাজনীতিতে আসতে চেয়েছিলেন নাকি আপনি জোর করেছিলেন? মানে কি বলতে চাইছেনটা কি? শারদদত্ত ওই প্রশ্নের উত্তর না দিয়ে দীপান্বিতা দেবীকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের কোনো ছেলে আছে 18-20 বছর বয়সের? দীপান্বিতা দেবী বললেন, না, আমাদের ছেলের বয়স 9 বছর, ও এখন স্কুলে। শারদদত্ত মাথা নিচু করে কিছু একটা ভাবল, তারপর বলল, ও আচ্ছা আচ্ছা, পলাশবাবু আপনি কতদূর পড়াশোনা করেছেন? পলাশবাবু এই প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে গিয়েছিলেন, তারপর বললেন, কি বললেন? শারদদত্ত আমার দিকে তাকিয়ে বলল, আজ বড্ড বেশি কালাদের নিয়ে ডিল করতে হচ্ছে। তারপর পলাশবাবুকে আবার জিজ্ঞেস করল, বলছি, আপনার ক্লাস 12-এ কি ছিল, সায়েন্স নাকি আর্টস? আর্টস। কেন? এমনি। কথাটা বলেই ঘরের মধ্যে ঘুরে ঘুরে দেওয়ালে রাখা ছবিগুলো দেখতে লাগলো মন দিয়ে। দীপান্বিতা দেবী বললেন, আপনাদের কি আর কিছু জানার আছে? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। আরে বাস দীপান্বিতা দেবী, আপনি তো দেখছি কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? হয়নি, তবে হবে, মানে হবে হবে করছে। অনিরুদ্ধ, চলো, এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। পলাশবাবু, দীপান্বিতা দেবী, চলি, আবার দেখা হবে এই বাংলায়। কথাটা বলেই আমরা বেরিয়ে আসছিলাম ঘর থেকে। পলাশবাবু বললেন, আচ্ছা, আপনার কাছে আমার ফোন নাম্বার আছে? না, নেই। আমার তো ফোনটা গেছে, আমার স্ত্রীরটা নিয়ে রাখুন বরং। কেন? এই কেসে কি হচ্ছে না হচ্ছে সেটার আপডেট দেবেন নিয়মিত। পলাশবাবু, আপনার বাবারও এত এক্সপেন্সিভ চাকর রাখার ক্ষমতা নেই। চলি। উফ, লাস্টে তো পুরো মাইক ড্রপ হলো। রাস্তায় বেরিয়ে বললাম আমি। শারদদত্ত ফোনে কিছু একটা দেখছিল, হেসে বলল, খিদে পাচ্ছে নাকি? হ্যাঁ, তা তো একটু পাচ্ছে। এখন কোথায় যাবে? আগে খেয়ে নিই, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা, কিছু ভাবলে? হ্যাঁ, চাইনিজ খাবো। আই মিন কেসটা নিয়ে কিছু ভাবলে? না না, এখনই নয় অনিরুদ্ধ। কেন? আরে আগে সমস্ত ডাটা পাই। ডাটা মানে ডেটা তো? না না, ডাঁটা তো। ডাঁটার তরকারি খাওনি? উফ, মাঝে মাঝে যে কি বলে না ছেলেটা। আমি আর কোনো উত্তর দিলাম না। যাদবপুরে পলাশ চ্যাটার্জির বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এলাম সাউথ সিটির কাছে। শারদদত্ত তখন ফোনে কিছু একটা করছিল। আমি বললাম,
এইদিকে এলাম কেন আবার? শারদ্দত্ত উত্তর দিল না। এখানে একটা খুব বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালিয়ানা। তার সামনে এসে শারদ্দত্ত বলল, অনিরুদ্ধ চলো আজ এখানেই খাই। তুমি যে বললে চাইনিজ খাবে? ওই যে ডাঁটা থেকে মাইন্ডটা চেঞ্জ করে নিলাম, চলো। কেন হঠাৎ? এমনি। উফ, তোমার আজ কি হয়েছে বলো তো? কিচ্ছু হয়নি, খিদে পেয়েছে, এসো। হোটেলে ঢোকার আগে শারদ্দত্ত নিচু হয়ে নিজের জুতোয় কিছু একটা করছিল। আমার আর প্রশ্ন করতে ইচ্ছে করছিল না, বড্ড খিদে পেয়েছে। ভেতরে গিয়ে বসে দুজনেই দুটো মাটন ভুনা থালি অর্ডার করলাম। শারদ্দত্তর চোখ দেখলাম তখনও ফোনের দিকে। মাঝে একবার উঠে গিয়ে হাত ধুয়ে এলো। একটু পরেই খাবার দিয়ে গেল। শারদ্দত্ত আমাকে বলল, তাই তুমি হাত ধুয়েছো? আমি বললাম, না না দরকার নেই, আমার হাত পরিষ্কার। ইস, এই যাও যাও গিয়ে আগে হাত ধো, আমি সার্ভ করে দিচ্ছি, যাও। মাঝে মাঝে শারদ্দত্ত এরকম বউয়ের মতো আচরণ কেন করে কে জানে। অগত্যা খিদে পেটে উঠে গেলাম হাত ধোয়ার জন্য। ফিরে এসে দেখলাম ও একটা ওয়েটারকে ডেকেছে খাবারটা সার্ভ করার জন্য। তখনই আমার চোখ গেল মাটন কারির দিকে। স্পষ্ট দেখলাম মাটন কারির ওপর ভাসছে একটা মরা আরশোলা। চেঁচিয়ে উঠলাম সাথে সাথে, এটা কি? ওয়েটারও ব্যাপারটা দেখে চমকে গেছে। শারদ্দত্ত তখন খেয়াল করেছে ওটা। ও বলল, এ কি, মোড়া আরশোলা খাবারে ভাসছে কেন? এই কোথায় কোথায় রান্না করেন আপনারা? ওয়েটার এদিকে রিসেপশনে ম্যানেজারের দিকে তাকাচ্ছে। সে ইশারা করাতে ওয়েটার আমাদের বলল, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি স্যার, উই আর এক্সট্রিমলি সরি। না 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 না, সরিতে কাজ চলবে না। শারদ্দত্তর গলার স্বর তখন তীক্ষ্ণ। এক্ষুনি আপনাদের মালিককে ডাকুন, ডাকুন। কথাটা বলার পরেই ছুটে এসেছেন ম্যানেজার নিজে। বললেন, সরি স্যার, আপনাদেরকে ফ্রেশ খাবার আমরা দিচ্ছি। ফ্রেশ খাবারের দরকার হলে আমরা আপনার কাছ থেকে চেয়ে নেব। আপাতত আপনি মালিককে ডাকুন, আমরা এটা নিয়ে ওনার সাথে কথা বলবো। ডাকুন। আই এম রিয়েলি সরি স্যার, বাট দ্যাটস নট পসিবল। উনি খুব ব্যস্ত মানুষ, এটা সম্ভব নয় স্যার আসলে। শারদ্দত্ত আমার দিকে ফিরে বলল, অনিরুদ্ধ ক্যামেরা বার করো, ফটো তোলো। সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটা এনাদেরকে দেখানোর দরকার, তোলো। ম্যানেজার তখনও নিচু গলায় বলছেন, এরকম করবেন না স্যার প্লিজ, আমরা খুব রেপুটেড একটা রেস্টুরেন্ট, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। আমি তখন ফোন বের করে অলরেডি তুলে নিয়েছি কয়েকটা ফটো। আশেপাশের কয়েকটা টেবিলের লোকজনও আমাদের দিকে দেখছে। শারদ্দত্ত বলল, দেখুন, এই সমস্যা সমাধানের রাস্তা কিন্তু একটাই, আপনাদের মালিককে ডাকুন। ওনার সঙ্গে কথা হলেই আমরা আর কোনো ঝামেলায় যাব না, নাহলে কিন্তু এই সব কটা ফটো আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো। আর তার ফলটা কি হবে সেটা বোধহয় আপনাকে আর বলে দিতে হবে না, যান। ম্যানেজার কি বুঝলেন জানি না, তবে হাল ছেড়ে দিয়ে কাকে একটা যেন ফোন করলেন। তারপর আমাদের টেবিল থেকে খাবারগুলো তুলে নিয়ে শারদ্দত্তর আদেশে দিয়ে গেলেন চিংড়ির মালাইকারি, আলু পোস্ত আর ভাত। বড্ড খিদে পেয়েছিল ঠিকই, কিন্তু একটু ভয়ও লাগছিল খেতে, যদি আরও কিছু থাকে। শারদ্দত্ত দেখলাম প্লেটে খাবার তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে ইতস্তত করতে দেখে বলল, আরে খেলেন, ই খাবারে বিষ লাই লালমোহন বাবু, খেলেন। আমি বললাম, জয় বাবা ফেলুনাথের ডায়লগ দিচ্ছ ঠিক আছে, কিন্তু বিষের থেকে অন্য জিনিসে কাজ হয় বেশি, এটাও মনে রেখো। শারদ্দত্ত উত্তর দিল না, ও তখন খাওয়াতে ব্যস্ত। আমি আর কথা না বাড়িয়ে খাওয়াতে মন দিলাম। তারপরেই রেস্টুরেন্টে ঢুকলেন একজন লম্বা সুদর্শন ব্যক্তি, চোখে সানগ্লাস, বয়স ওই 35-এর আশেপাশে হবে, কিন্তু এখনও ভীষণ ফিট বলে মনে হলো। ম্যানেজারের সাথে দুটো কথা বলেই এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর বললেন, উই আর ভেরি ভেরি সরি, আসলে আপনাদের এরকম একটা জিনিস ফেস করতে হলো, কিছু মনে করবেন না প্লিজ। কথা শুনে বুঝতে পারলাম ইনি বাঙালিয়ানার মালিক। শারদ্দত্ত বলল, বসুন না, বসুন। পাশের টেবিল থেকে একটা চেয়ার টেনে ভদ্রলোক বসলেন। তারপর বললেন, আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট যদি এই ব্যাপারটা জানাজানি না হয়। আসলে আমরা খুব পপুলার এখন কলকাতায়, আর এই একটা ঘটনার জন্য আমাদের ইমেজটা শেষ হয়ে যাক, এটা আমরাও চাই না, আমাদের কাস্টমাররাও। আমরা আমাদের কুকের আগেনস্টে ব্যবস্থা নিচ্ছি খুবই শিগগিরই। না, এত কিছু করবার দরকার নেই। আসলে আপনাদের সাথে, আপনার সাথে কথা বলার দরকার ছিল, তাই একটা সিন ক্রিয়েট করলাম। ওই আরশোলাটা আমিই রেখেছিলাম ওই মাটন কারিতে। শারদ্দত্তর কথাটা শুনে আমি তো পুরো কেসটা কি হলো?
এসব কি বলছো? এইটাই তাহলে তখনও নিচু হয়ে মাটি থেকে কুড়োচ্ছিল? ইস, ঘেন্নাও করে না নাকি? হোয়াট? আপনি করেছেন এটা আর ব্লেম করছেন আমাদের? ভদ্রলোক এবার প্রচণ্ড রেগে গিয়েছেন বুঝতে পারছি। আমি নিজেও বুঝতে পারছি না কি বলবো। এসব কি, মানে কেন, কি জন্য? এই ছেলেটার জন্য একদিন গণধোলাই খেতে হবে আমাকে। এমন সময় শারদত্ত বলে উঠল, অনুপ, আলাপ করিনি। তুমি এনার নাম আগে শুনেছ? ইনি হচ্ছেন দেবরাজ বোস, নিহারিকা চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ। এক্সকিউজ মি, হু আর ইউ? প্রশ্নটা করেছেন আমাদের সামনে বসে থাকা বাঙালিয়ানা রেস্টুরেন্টের মালিক দেবরাজ বোস। আমার মাথার মধ্যেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না। শারদত্ত বলল, ইউ আর এক্সকিউজড। নমস্কার, আমার নাম শারদত্ত হাজরা। আমরা নিহারিকা চট্টোপাধ্যায়ের খুনের তদন্ত করছি, আর সেই ব্যাপারেই আপনাকে কিছু প্রশ্ন করবার ছিল। রিয়েলি? দেবরাজ বোসের গলায় এবার বিরক্তি। আপনি এইমাত্র যে কাণ্ডটা ঘটালেন সেটা কি আমি ভুলে যাব বলছেন? ভুলে গেলে ভালো, না হলে গেল। না হলে পুলিশ নিয়ে আসতেও কিন্তু আমরা পারি। পুলিশ কেন? কি করেছি আমি? কিছুই করেননি। তবে আপনি আমার প্রশ্নের উত্তর না দিলে পুলিশ এসে অবস্ট্রাকশন অফ জাস্টিস কেস দিয়ে আপনাকে লকআপে নিয়ে যেতেই পারে। আর বাঙালিয়ানার যা নাম, তাতে কিন্তু কাল সকালে নিউজ পেপারগুলো বেশ ভালোই বিক্রি হবে। দেবরাজবাবু বার কয়েক খুব জোরে জোরে নিঃশ্বাস নিলেন, বোধহয় শান্ত করলেন নিজেকে। তারপর বললেন, কি প্রশ্ন আছে আপনাদের? ভেরি গুড। আপনার সাথে নিহারিকা দেবীর শেষ কবে কথা হয়? নিহারিকা মারা যাওয়ার আগের সপ্তাহেই আমাকে ফোন করেছিল। বলল খুব দরকারি কিছু কথা আছে, আমাকে বলতে চায়। অত বয়স্ক একজন মহিলাকে নাম ধরে সম্বোধন করা দেখে বুঝলাম ওদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। শারদত্ত জিজ্ঞেস করল, আপনি দেখা করেছিলেন? না, দেখা করতে পারিনি। আমি তখন লন্ডনে ছিলাম আর বলেছিলাম ফিরে দেখা করব, কিন্তু ফেরার পরেই শুনলাম। আচ্ছা, আপনাদের সম্পর্কটা ঠিক কীরকম ছিল? দেখুন, নিহারিকা শেষ দিকে কারোর সাথেই সেরকম সম্পর্ক রাখেনি। আমার রেস্টুরেন্টে কয়েকবার এসে খেয়ে গিয়েছে, আর ওই হাই হ্যালোর ওই সম্পর্ক আর কি। শেষ প্রশ্ন, কেন খুন করলেন নিহারিকা দেবীকে? হোয়াট? পাগল নাকি আপনি? লোকে তাই বলে। আচ্ছা, আপনার ক্লাস 12-এ ঠিক কী ছিল, সায়েন্স নাকি আর্টস? উফ, সকাল থেকে সেই এক প্রশ্ন করে যাচ্ছে সবাইকে। দেবরাজবাবু বললেন, আর্টস। কেন? না, এমনি। ঠিক আছে, আমরা উঠি। কত বিল হয়েছে দাদা? ম্যানেজার দেখলাম প্রশ্নটা শুনে তাকিয়েছে মালিকের দিকে। দেবরাজবাবু আমাদের দিকে একবার দেখে বললেন, লাগবে না, কাজটা কে করেছে তাকে খুঁজে বের করুন যদি সম্ভব হয়। নিশ্চয়ই করব। নমস্কার, চলি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমি বললাম, এই তুমি মরা আরশোলা পকেটে নিয়ে রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলে? শারদত্ত হেসে বলল, কতক্ষণ থেকে এই প্রশ্নটা করবে ভাবছিলে? গণপিটুনিটাও যে একটা অপশন হতে পারে সেটাকে ভুলে গেছিলে? আরে বাবা, পেটে খেলে পিঠেও সয়। এই শোনো, আমার এসব সইবে না। এই রিস্কগুলো প্লিজ আমি থাকলে নিও না। শারদত্ত কিছু বলল না। আমি আবার বললাম, যাই হোক, তুমি কি করে জানলে যে এটাই ওই দেবরাজ বোসের রেস্টুরেন্ট? ইন্টারনেট একটা বড় জায়গা ভাই, ওখানে সব থাকে। গুগল বাবাকে জিজ্ঞেস করলাম, ব্যাস 90-এর দশকের নিহারিকা দেবীর স্ক্যান্ডেল নিয়ে বহু খবর পেয়ে গেলাম, আর পেলাম এই দেবরাজ বোসের কথা আর তার রেস্টুরেন্টের কথা। আমার মনে হলো এই মোবাইল ফোন এসে যেন কেস সলভগুলো বড্ড সহজ হয়ে গেছে। ফেলুদা ব্যোমকেশের সময় তো এসব ছিল না, তখন মাথা খাটাতে হতো অনেক বেশি। অবশ্য এই কেসটা কঠিন না সোজা, কিংবা সলভ হতে কতটা দেরি তার সম্পর্কে আমার বিন্দু মাত্র আইডিয়া নেই। সবই শারদত্ত হাজরাই জানে। শারদত্ত তখন কাকে একটা ফোন করছে দেখলাম। বলল, হ্যালো, হ্যাঁ নীলাদিদা, ওই চাকর ছেলেটা কোথায় থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, ওর সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। বুঝতে পারলাম দাদাকে ফোন করছে। ওদিক থেকে কি বলা হলো জানি না, তবে শারদত্ত বলল, হ্যাঁ
ঠিক আছে, ওকে, ঠিক আছে, পাঠিয়ে দিন, আমরা বেহালা যাচ্ছি। ওর কথায় বুঝলাম কাজ হয়েছে। বেহালা মানে নিহারিকা চ্যাটার্জির বাড়ি। জিজ্ঞেস করলাম, তাই আমরা বেহালা যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি, তুমি যাচ্ছ কিনা আমি জানি না। হঠাৎ চোখে পড়ল কিছুটা দূরেই আমাদের দিকে তাকিয়ে আছে 4 জন লোক। কি হলো কেসটা? এর মধ্যেই পেছনে গুন্ডা লেগে গেল নাকি? শারদত্তকে ফিসফিস করে বললাম, আমাদের দিকে কয়েকজন নজর রাখছে, দেখেছ? শারদত্ত পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বলল, দেখেছি। তারপর সিগারেট ধরিয়ে এগিয়ে গেল সেই লোকগুলোর দিকে। তারপর বলল, কি ব্যাপার, তোমরা কি তোমাদের উঠতি নেতার ফোন নাম্বারটা আমাকে দিতে এলে? উঠতি নেতা মানে? এরা কি পার্টির ছেলে নাকি? পলাশবাবু পাঠিয়েছেন? ওদের মধ্যে হোমরা চোমরা গোছের একটা ছেলে ছিল। সে বলে উঠল, শোনো ভাই, পলাশদার সাথে অত বেশি পিঁয়াজি মেরো না কিন্তু, ঠিক আছে? সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবে না। শারদত্ত বলল, আরে পেঁয়াজি তো আমার ভালোই লাগে, চপও মন্দ লাগে না। আর তোমাদের পলাশ দেখে জানিও, ওর যারা বাবা আছেন রাজনীতিতে, তারাই আমাকে টাকা দিয়ে হায়ার করেছেন। তাই উনি যদি সুস্থ অবস্থায় বাড়িতে থাকতে চান, তাহলে আমার পেছনে যেন পেঁয়াজি করা কম করে, ঠিক আছে? চলি। ছেলেগুলো কি বুঝলো জানি না, কিন্তু সেই ছেলেটা আবার বলল, আমাদের দাদার যদি কিছু হয় না, তাহলে কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেবো, এই বলে দিলুম। কথাটা বলার পরেই 4 জন হাঁটা দিল পেছন দিকে। শারদত্ত দেখলাম ব্যাপারটাকে পাত্তা না দিয়েই ফোন থেকেই বুক করলো একটা ক্যাব। নিহারিকা দেবীর বাড়িতে যখন পৌঁছলাম তখন বিকেল 5টা। দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি কম বয়সী ছেলে। বুঝলাম এই তাহলে নিহারিকা দেবীর চাকর ছিল, আর এখন এই সমস্ত সম্পত্তির মালিক। ভাবা যায়। ছেলেটির কাছে গিয়ে কেমন যেন একটা গন্ধ লাগলো নাকে। দামি একটা পারফিউম মেখেছে মনে হলো। যাক, টাকা দিয়ে কিছু তো করেছে। শারদত্ত ছেলেটিকে বলল, তোমার নাম কি? অজয়। তুমি কতদিন কাজ করছো এখানে? অনেক দিন, প্রায় 7 বছর। আমি একটু অবাক হলাম। তার মানে অনেক কম বয়স থেকেই ছেলেটা এখানে কাজ করছে। শারদত্ত বলল, আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে আছেন? কেউ নেই, আমি একা। মা বাবা? ছোটবেলায় সবাই মারা গেছে। নতুন মাই আমাকে মানুষ করেছে, স্কুলেও পড়িয়েছে। নতুন মা মানে নিহারিকা দেবী? হ্যাঁ। ঘরের ভেতর ঢুকলাম আমরা। ছেলেটা বলল জুতো দরজার বাইরে খুলতে। ভেতরে ঢুকে শারদত্ত জিজ্ঞেস করলো, আচ্ছা অজয়, কেমন লাগছে তোমার এখন? বুঝলাম না, কিসের কেমন লাগছে? এই যে এত বড় সম্পত্তি পেলে কেমন লাগছে এসব পেয়ে? আমি তো চাইনি এসব। আমি শুধু নতুন মাকে চেয়েছিলাম, ব্যাস। এসব আমি কিচ্ছু চাইনি। তুমি এখনো বস্তিতেই থাকো কেন? মানে এই বাড়িটা তো এখন তোমারই। আমি থাকবো না এখানে। কেন? সারা বাড়ি জুড়ে নতুন মায়ের স্মৃতি রয়েছে। আমি এখানে থাকতে পারবো না এখানে থাকতে। বুঝতে পারলাম ছেলেটা সত্যিই ভালোবাসত নিহারিকা দেবীকে। আর নিহারিকা দেবীও যে ওকে ভালোবাসত সেটাও উনি ওনার ওয়েলেই বুঝিয়ে দিয়েছেন। শারদত্ত বলল, আচ্ছা অজয়, নিহারিকা দেবী তো রাজনীতিতে ঢুকতে চেয়েছিলেন, জানো তো? অজয় ঘাড় নাড়ল, বলল, ঢুকতে চাননি, ওনাকে জোর করা হয়েছিল। আমি বললাম, তাই নাকি? কে জোর করেছিল ঢুকতে? ওনার ভাগ্নে? ধুর, পলাশদা, ও তো চুনোপুটি। আসল ক্ষমতা ওর স্ত্রীর। তাই নাকি? তা তোমায় কে বললো এসব কথা? মা বলেছিল ওরা নাকি থ্রেট দিচ্ছে মাকে। বলেছিল ওদের পার্টির হয়ে ভোটে না দাঁড়ালে ভোটের পর নাকি ওরা মাকে শেষ করে দেবে। তারপর তোমার মা রাজি হয়েছিলেন? তারপর আর কি, মা বাধ্য হয়েছিল। আচ্ছা, ওনার কোনো শত্রু ছিল? না স্যার,
অনেক দিন থেকেই তো কারোর সাথে যোগাযোগ নেই নতুন মায়ের। শত্রু থাকবে কি করে আপনি বলুন? ঘরের বিভিন্ন কাগজপত্র উল্টে পাল্টে দেখছিল শারদদত্ত, আর পাশেই আলমারিতে পড়ে থাকা কিছু ফাইলস খুলে দেখছিল। আর আমি দেখছিলাম ভদ্রমহিলার বইয়ের কালেকশন। আজকালকার দিনে এত বই কার বাড়িতে দেখেছি মনেই পড়ছে না। স্টাডি রুমটা মারাত্মক ভালো বানিয়েছেন ভদ্রমহিলা। শারদদত্ত আমাকে ডেকে বলল, অনিরুদ্ধ, এদিকে একবার দেখো। গেলাম সেদিকে। বইয়ের তাক ভর্তি গোয়েন্দা গল্পের বই, ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ, কিরিটি সব রয়েছে। রুমের এক কোণে একটা ল্যাপটপ রাখা রয়েছে দেখলাম। অন করার চেষ্টা করলো শারদদত্ত, কিন্তু পাসওয়ার্ড দেয়া, তাই খুলতে পারল না। শারদদত্ত বলল, আচ্ছা অজয়, তোমার নতুন মায়ের কোনো স্মার্টফোন ছিল? অজয় বলল, হ্যাঁ ছিল তো, দাঁড়ান দাঁড়ান আমি এনে দিচ্ছি, দাঁড়ান। কথাটা বলার পরেই দেখলাম ফোন বেজে উঠল আমার। দাদা ফোন করছে। অজয় পাশের ঘরে গেল, আর শারদদত্ত এক মনে ফাইলের কাগজপত্র দেখছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো। এই শোন, শারদদত্তকে ফোনে পাচ্ছি না। তোরা কোথায় এখন? এই তো বেহালাতে। কেন? আচ্ছা বেশ, শোন, খুনি ধরা পড়েছে, তোদের আর লাগবে না, ঠিক আছে? খুনি ধরা পড়েছে মানে? কে খুনি? কে? পলাশ চ্যাটার্জি, ওই যে ওই ভাগ্নে। পলাশ চ্যাটার্জি? তাই? কখন, মানে কখন ধরা পড়ল? কথাটা বলার সাথে সাথেই শারদদত্ত আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিল ফোনটা। তারপর দাদাকে বলল, হ্যাঁ হ্যালো, শারদদত্ত বলছি। কি প্রমাণ পেলেন? ও প্রান্ত থেকে কি বলা হলো সেটা শোনা গেল না। শারদদত্ত আবার বলল, আচ্ছা কিভাবে পেলেন? মানে বাড়ি সার্চ করেছিলেন? ঠিক আছে, রাখছি। ফোন রাখার পর শারদদত্তকে জিজ্ঞেস করলাম, বলছি যে কিভাবে জানা গেল সবটা? ও উত্তর দিল না। অজয়ের হাত থেকে ফোনটা নিয়েই আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে হাঁটছিল। আমরা একটা ট্যাক্সি নিলাম বাড়ির দিকে। ওকে আরও কয়েকবার জিজ্ঞেস করলাম যে কিভাবে জানা গেল সবটা। কোনো উত্তর দেয়নি। ওর কি মনটা খারাপ হয়ে গেল পুলিশ ওর আগে কেসটা সমাধান করে দিল বলে? বাড়ি ফিরেও শারদদত্ত কিছু বলল না। দরজা বন্ধ করে বসে রইল নিজের ঘরে। সন্ধ্যের দিকে দাদা ফ্ল্যাটে এলো। শারদদত্তকে ডাকলাম দুবার। শারদদত্ত, শারদদত্ত। দরজা খুলল না। দাদা বলল, আরে আমি বলেছিলাম না, এই কেস সলভ করার ক্ষমতা পুলিশের আছে। আমি এখনো যেটা জানি না সেটাই জিজ্ঞেস করলাম আবার। আচ্ছা কিভাবে জানা গেল সবটা, মানে তোরা কিভাবে জানলি যে ওই খুনি? দাদা বলল, ওর বাড়িতে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের একটা মাঝারি সাইজের কন্টেনার পাওয়া গেছে, যেটা দিয়ে নিহারিকা চ্যাটার্জির দেহ গলিয়ে দেওয়া হয়। একটা কথা বল আমায়, হাইড্রোফ্লোরিক অ্যাসিড মানে ওটা তো শুনলাম যে হাড় পর্যন্ত গলিয়ে দেয়, তাহলে কন্টেনারে রাখা থাকে কিভাবে? আমি যেটা শুনলাম সেটা হলো এই অ্যাসিডকে যদি লেড বা পলি ইথালিনের কন্টেনারে এয়ারটাইট করে রাখা হয় তাহলে কোনো সমস্যা নেই। বাপরে! আপনারা কিভাবে খোঁজ পেলেন এটার? প্রশ্নটা হঠাৎ শুনে একটু চমকে গিয়েছিলাম। আসলে খেয়ালই করিনি কখন শারদদত্ত এসে দাঁড়িয়েছে আমাদের পেছনে। দাদা বলল, ওর নাকি ফোন হারিয়েছে, তাই একজন পুলিশ গিয়েছিল ওর বাড়িতে। ওই জিনিসটা দেখতে পেয়ে জানায় আমাদের। আমরা ওকে থাকতে বলি স্পটে, তারপর আমরা গিয়ে অ্যারেস্ট করি ওকে। আচ্ছা জিনিসটা কোথায় রাখা ছিল? মানে পুলিশ অফিসারের চোখে পড়লো কিভাবে? উনি রাত্রে কোথায় ফোন রেখেছিলেন সেটা দেখাচ্ছিলেন অফিসারকে, তখনই ওনার চোখে পড়ে ওটা। স্ট্রেঞ্জ। ভদ্রলোককে দেখে তো ওরকম বোকা মনে হয়নি আমার। আরে হয় শারদদত্ত, এরকম ভুল সব খুনিরাই করে, আর করে বলেই তো তারা ধরা পড়ে। শারদদত্ত বলল, কিন্তু নীলাদ্রিদা, আমার এখানে 3টে কথা বলার আছে। কি বলো? প্রথমত, ওনার মোটিভটা কি? কারণ নিহারিকা চ্যাটার্জির মৃত্যুতে ওনার লাভের চেয়ে বেশি ক্ষতিই হয়েছে। নিহারিকা দেবী ভোটে দাঁড়ালে পার্টিতে ওনার পজিশনটা একটু বাড়ত, মারা গেলে কিন্তু সেটা হবে না। আর দ্বিতীয়ত, উনি যদি খুনটা করেও থাকেন তাহলে নিজে করবেন না, কারণ ওনার প্রচুর চামচে রয়েছে। আর যদি তাই হয় তাহলে হাইড্রোফ্লুরিক অ্যাসিডের কন্টেনারটা ওর বাড়িতে তো থাকবে না।
আর কেউ বোধহয় এতটাও বোকা নয় যে বাড়িতে পুলিশ ডেকে আনবে আর মার্ডারের প্রমাণ নিজের বাড়িতেই সে রেখে দেবে। আর 3 নম্বরটা কি? আর তৃতীয়ত, উনি খুনটা করেননি, পিরিয়ড। এই জন্য তোমাদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটরদের সাথে আমার মতের একদম মিল হয় না। তোমরা সব কিছুকেই বড্ড জটিল করে ভাবো, আর আপনারা সব কিছুকেই বড্ড সহজ করে ভাবেন। শোনো ভাই, সরকার থেকে তোমায় যে টাকা দিয়েছে সেটা আর ওরা ফেরত নেবে না, কাজে তুমি টেনশন নিও না। এবার পুলিশকে পুলিশের কাজটা করতে দাও। আমি বললাম, আচ্ছা তুই এতটা শিওর হচ্ছিস কিভাবে যে এই লোকটাই খুনি? ও কি স্বীকার করেছে? না না, স্বীকার করেনি, কিন্তু করিয়ে নেব। আর শিওর হচ্ছি কারণ এটাই সব থেকে সম্ভাব্য সমাধান। এদের দলে আগে যে খুনগুলো হচ্ছিল সেটাও নিশ্চয়ই এই ব্যাটাই করিয়েছে। ও ভাবছিল ওপরের লোকগুলো সরে গেলে সহজে উপরে উঠতে পারবে। আমি এখনো বলছি নীলাদ্রিদা, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দাদা উঠে পড়লো চেয়ার থেকে। সে তোমার ইচ্ছে হলে তুমি বলতেই পারো, কিন্তু আমরা কেউ শুনছি না। তারপর আমাকে বলল, এই এলাম রে, স্বীকারোক্তি দিলে তোদের জানাবো। শারদা তো আর কিছু বলল না, নিজের ঘরে যাওয়ার আগে বিড়বিড় করে বলল, ফাঁকিবাজের দল সব। সত্যি কথা বলতে কি, আমার মনের মধ্যেও একটা দোটানা ছিল। শারদতর সাথে বেশ অনেকগুলো কেস হয়ে গেল আমার। খুব কম সময়েই ওকে আমি ভুল প্রমাণিত হতে দেখেছি। নিজের ঘরে শুয়ে শুয়ে কেসটা নিয়ে ভাবছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি জানিও না। সকালে শারদতর ফোনে ঘুম ভাঙল। বলল, হ্যাঁ অনিরুদ্ধ, রেডি হও রেডি হও রেডি হও। আমি ঘুম জড়ানো গলায় বললাম, হ্যাঁ কি, কোথায়, মানে কেন? আরে বাবা, বেরোতে হবে, তোমার দাদা একদিন সময় দিয়েছেন মাত্র, আর তার মধ্যেই আমাদেরকে যা করবার করতে হবে। সে ঠিক আছে, কিন্তু এখন রেডি হব কেন? কারণ অনিরুদ্ধ 11টা বেজে গেছে, আর হাতে আর 1 ঘন্টা সময়। 11টা বাজে? আর 1 ঘন্টা পরেই যবনিকা পতন। যবনিকা পতন হবে শুনেই কথা না বাড়িয়ে উঠে পড়লাম বিছানা থেকে। এটা মিস করা যাবে না। কিন্তু কেস সলভ হয়ে গেল 1 রাত্রের মধ্যে। সবটা কি এত সহজ নাকি? কালকেই তো কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাড়াতাড়ি উঠে বাথরুমে ঢুকে গেলাম। সকাল সকাল কোথায় গেছে কে জানে। ঘণ্টাখানেক পর শারদত্ত ফিরল। বললাম, কোথায় গিয়েছিলে? কাজ ছিল। সংক্ষিপ্ত উত্তর শুনে বুঝলাম শারদত্ত এখন চুপচাপ ভাববে। এই সময় বেশি কথা বলেও লাভ নেই, ও আর কোনো কিছুর উত্তর দেবে না। তবে একটু পর ওর ঘরে গিয়ে আর একটা প্রশ্ন না করে পারলাম না। আচ্ছা, একটা কথা বলো, তুমি দাদাকে রাজি কিভাবে করালে? মানে ও তো তোমার কথা শোনার মানুষ না। শারদত্ত বলল, খুব সহজ। আমি বললাম যে এই কেসের যদি অন্য কোনো রেজাল্টও হয় তাহলেও সেই কৃতিত্ব পাবে কলকাতা পুলিশ। বাপ রে, তুমি তো দেখছি মারাত্মক ডেসপারেট। খাবার অর্ডার করো, খেয়েই বেরোবো। এই তুমি সকালে কোথায় গিয়েছিলে বললে না তো? কথাটা বলেছি আমি। আমরা এখন একটা ক্যাব বুক করেছি। ঠিকানা শারদত্ত দিয়েছে, তাই কোথায় দিয়েছে আমি জানি না। শুধু এটুকু জানি কিছুক্ষণের মধ্যে যবনিকা পতন হতে চলেছে। ডাক্তারের কাছে। খুব সংক্ষিপ্ত উত্তর দিল শারদত্ত। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে তোমার? শারদত্ত সেই কথার উত্তর না দিয়ে বলল, আজ সকালে আমাকে ফোন করেছিলেন দীপান্বিতা চ্যাটার্জি। মানে পলাশবাবুর স্ত্রী? কেন? থ্রেট দিলেন। থ্রেট দিলেন তোমাকে? বললেন ওর স্বামীকে জেল থেকে না বের করতে পারলে উনি কাউকে ছেড়ে কথা বলবেন না। তুমি কি বললে? আমি বললাম ঠিক আছে, ধরেই কথা বলুন, আমার তাতে কিছু যায় আসে না। সিরিয়াসলি এটা বললে? বললাম তো। এই অনিরুদ্ধ, তুমি এটা জানো যে কম্পিউটারের ব্রাউজারে তুমি যা যা সাইট খুলবে তার হুবহু রেকর্ড তুমি তোমার ফোনেও পেতে পারো? হ্যাঁ জানি তো। মানে একই ইমেল আইডি দিয়ে যদি দুটো ডিভাইসেই অ্যাকাউন্ট থাকে তাহলে ইন্টারনেট থাকলেই সব ডেটা সিঙ্ক হয়ে যায়। রিয়েলি? যাই হোক, আমি কাল রাত্রে জানলাম। কি জানলে একটু বলো না শুনি। বলবো, আর একটু অপেক্ষা করো বৎস, সব জানতে পারবে। এই হচ্ছে শারদত্ত সমস্যা। অকারণে সাসপেন্স তৈরি করার চেষ্টা করে।
আর এইদিকে আমি মরছি ভেবে ভেবে। গাড়িটা যেদিকে যাচ্ছে সেটা দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম কোন দিকে যাচ্ছি, কিন্তু সেদিকেই বা যাচ্ছি কেন সেটা বুঝতে পারছি না। আধ ঘন্টা পর গাড়ি এসে থামলো একটা গলির সামনে। সেখানে পরপর ছোট ছোট কিছু বাড়ি রয়েছে। একটু দূর থেকে একটা চিৎকারের আওয়াজ আসছে। শারদ্দত কাকে যেন একটা মেসেজ করলো গাড়ি থেকে নামতে নামতে। তারপর আমরাও এগিয়ে গেলাম সেই চিৎকারের শব্দ লক্ষ্য করে। নাকে একটা পোড়া গন্ধ আসছে তখন। পরে জেনেছিলাম পাশের শ্মশানে মৃতদেহ পোড়ানোর গন্ধ এটা। কাছে গিয়ে বুঝতে পারলাম চিৎকারের কারণটা। পলাশ চ্যাটার্জির 4 জন ভাড়াটে গুন্ডা তখন খুব ঝামেলা করছে একটা বাড়ির সামনে। আর সাথে রয়েছে ওর স্ত্রী দীপান্বিতা দেবী, সামনে দাঁড়িয়ে সেই চাকর অজয়। কাছে যাওয়ার পরেই চিৎকারের বিষয়বস্তুগুলো কানে আসতে লাগলো। দীপান্বিতা দেবী অজয়কে বলছেন, কি ভেবেছিলি তুই আমাদের সব সম্পত্তি এত সহজে পেয়ে যাবি? পাবি না। আজ তোকে শেষ করে এই বস্তি থেকে বেরোবো আমি। অজয় তখন হাত জোড়ো করে বলছে, আমি চাই না সম্পত্তি, ওই সম্পত্তি চাই না আমার। শুনুন আমার কথা, ওসব ওসব আপনারা নিন, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। দীপান্বিতা দেবী বললেন, ওসব ন্যাকামি অন্য কোথাও দেখিও। আজ সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিতে হবে তোকে, না হলে তোর এই ঘর বাড়ি আমি সব পুড়িয়ে দেব। আমি এগোতে যাচ্ছিলাম, শারদ্দত হাতটা ধরে আটকালো, চাপা গলায় বলল, অনিরুদ্ধ, কত দূর কি হয় দেখতে দাও। আমি বললাম, বাড়ি পুড়িয়ে দেবে বলছে যে। দেখাই যাক না, দাঁড়াও। এরপর পাড়ারই একজন মাঝবয়সী মানুষ এগিয়ে এলেন অজয়ের সমর্থনে। বললেন, আপনারা কারা? কেন এখানে এসে ঝামেলা করছেন? তারপরেই দীপান্বিতা দেবীর ইশারায় একজন স্যাঙাত পকেট থেকে বের করলো একটা রিভলভার। তারপর শূন্যে 2 বার ব্ল্যাঙ্ক ফায়ার করে বলল, কেউ এক পায়ে গেলে না মেরে সইয়ে দেবো কিন্তু। এসব কি হচ্ছে? দিনে ডাকাতি? এভাবে ব্ল্যাঙ্ক ফায়ার করা যায় নাকি? দেশে আইন কানুন নেই? আমি আবারও এগোতে গেলাম। শারদ্দত শক্ত করে ধরে রইল আমার হাতটা। ওর মতলবটা কি? ওদিকে অজয় বলছে, দেখুন দিদি, নতুন মা তো আমার নামে সব কিছু লিখে দিয়ে গেছেন, ওগুলো আমি আপনাদের নামে লিখে দিতে পারি না। তাহলে ওনাকে অসম্মান করা হবে। তবে আমারও কিছু চাই না, ওই বাড়ি গাড়ি টাকা পয়সা ওসব আপনারা নিয়ে নিন। আমি এখানেই ভালো আছি, আমার চাই না অত টাকা অত বাড়ি, আমার চাই না। তাই নাকি? তা আমরা তোর দয়ায় ভিখারির মতো থাকবো ভাবছিস? না, ভালো কথায় আর লাভ হবে না দেখছি। তারপর পাশের একটা স্যাঙাতের দিকে তাকিয়ে বললেন, এই রাজু, কেরোসিন ঢাল বাড়িতে, সব জ্বালিয়ে দে। সেই স্যাঙাত ছেলেটা এরপর সত্যি সত্যি এগিয়ে গেল বাড়ির দিকে, হাতে কেরোসিন। আমি আর থাকতে না পেরে বলে উঠলাম, আরে এসব কি হচ্ছে? আপনারা কি ভেবেছেন বলুন তো? দীপান্বিতা চ্যাটার্জি দেখলাম আমার দিকে ফিরেও দেখলেন না। সেই রিভলভার হাতে স্যাঙাত আমাদের দিকে এগিয়ে এলো। বুঝলাম আমাকেও মুখ বন্ধ রাখতে বলা হচ্ছে। দাদাকে একবার ফোন করতে হবে। এরা কি ভেবেছে কি? অজয়ের বাড়িতে তখন কেরোসিন ঢালা হচ্ছে। আশেপাশের বাড়ি থেকেও উঁকি মেরে দেখছে সবাই। অজয় বারবার বলছে, এরকমটা করবেন না, এরকমটা করবেন না, আপনার কাছে হাত জোড় করছি, দয়া করুন, আমি চাইনি এসব, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু চাইনি, আমি কিচ্ছু চাইনি এসব, আমি কিচ্ছু চাইনি। শারদ্দত এবার এগিয়ে গেল সামনের দিকে। তারপর দীপান্বিতা দেবীকে বলল, দীপান্বিতা দেবী, আপনি সিগারেট খান? দীপান্বিতা দেবী বোধহয় এই প্রশ্ন শুনে একটু চমকে গিয়েছিলেন। হ্যাঁ, না খাই না। কেন? শারদ্দত বলল, না মানে ওই আগুন জ্বালানোর জন্য দেশটাই না থাকলে আমি ধার দিতে পারি, এই যে এ নিন। আপনি কি পাগল নাকি মশাই? হ্যাঁ। তারপর রাজু নামের ছেলেটিকে বললেন, হয়েছে, এবার আগুন লাগা। অজয় তখন আবার হাত জোড়ো করে দীপান্বিতা দেবীকে বলছে, এরকমটা করবেন না, দয়া করুন আমার উপরে, আমি এইসব চাইনি, আমি এরকমটা দয়া করে করবেন না। রাজু ছেলেটি এরপর পকেট থেকে কি একটা বের করে ছুঁড়ে দিল ঘরের ভেতর। আস্তে আস্তে ধোঁয়াতে ভরে গেল চারপাশ। অজয় দৌড়ে গেল বাড়ির ভেতরে। আমিও বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম।
শারদদত্ত আবার আমার হাতটা ধরে নিল, বলল, অনিরুদ্ধ, শুধু নিজের নাকের উপর ভরসা রাখো। নিজের নাকের ওপর মানে? কি বলছে ওসব? জল ঢালতে হবে এক্ষুনি, দমকল ডাকতে হবে তো। এই আগুন ছড়িয়ে গিয়ে পাশের ঘরগুলোকেও জ্বালিয়ে দিতে পারে। চারপাশে তখন প্রচণ্ড ধোঁয়া। একটু পরেই একটা অদ্ভুত জিনিস দেখলাম। ওই ধোঁয়ার মধ্যেই অজয় হাত ধরে ভেতর থেকে বের করে আনছে একজন বয়স্ক মহিলাকে। ধোঁয়া তখন অনেকটাই কমে এসেছে, মহিলার মুখটা ঢাকা। মহিলা বেরিয়ে আসার পরেই একটা খুব চেনা গন্ধ নাকে ভেসে এলো। আরে, এই গন্ধটাই তো কাল পেয়েছিলাম অজয়ের কাছে, কি একটা পারফিউমের গন্ধ। দীপানিতা দেবী তখন হঠাৎ অবাক হয়ে বলে উঠলেন, হ্যাঁ, মাসি? এই মাসি মানে? মাসি মানে তো... শারদদত্ত তখন আমাকে বলল, এই তো অনিরুদ্ধ, এই যে আলাপ করি দিই, ইনি হলেন 80-র দশকের সেই বিখ্যাত অভিনেত্রী নিহারিকা চ্যাটার্জি। কি সেলফি নেবে নাকি একটা? নিহারিকা চ্যাটার্জি? কিন্তু তিনি তো মৃত, খুন হয়েছেন, সারা শরীর গলে গিয়েছিল। তিনি এখানে কিভাবে? মানে আমার কিছুই মাথায় ঢুকছে না। কি হলো, তুমি কি আমার উপর রাগ করলে? প্রশ্নটা করেছে শারদদত্ত। আমরা এখন ফিরছি আমাদের ফ্ল্যাটে, ট্যাক্সি নিয়েছি আমরা। আমার মনের মধ্যে তখন যে কি হচ্ছে সেটা সত্যি বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তুমি কখন বুঝতে পেরেছিলে যে নিহারিকা চ্যাটার্জি বেঁচে আছেন? শারদদত্ত বলল, দেখো, সম্ভাবনাটা উড়িয়ে দিইনি কখনোই। মানে দাঁতটা গলল না, কিন্তু বাকি সারা শরীর গলে গেল না। তখনই মনে হয়েছিল জানো, কেউ যেন জোর করে বোঝানোর চেষ্টা করছে যে উনি খুন হয়েছেন। তারপর কখন শিওর হলে যে উনি খুন হননি? বলতে পারো কাল বিকেলেই আন্দাজ করেছিলাম কিছুটা, আর আজ সকালে নিহারিকা চ্যাটার্জির ডাক্তারের কাছে গিয়ে শিওর হলাম। কাল বিকেলে মানে কখন? কাল বিকেলে মানে নিহারিকা দেবীর বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন। 3টে জিনিস আমার খটকা লাগে। যে গন্ধটা অজয়ের গা থেকে আমরা পেয়েছিলাম, সেই পারফিউমটাই আমি দেখতে পেয়েছিলাম নিহারিকা দেবীর ড্রেসিং টেবিলে। হ্যাঁ, তাতে কি? দুজনে এক পারফিউম ব্যবহার করতে পারে না? অনিরুদ্ধ অনিরুদ্ধ অনিরুদ্ধ, তুমি কি অজয়ের ব্যাকগ্রাউন্ডটা ভুলে যাচ্ছ? ও একটা বস্তির ছেলে, লোকের বাড়িতে কাজ করে ওর সংসার চলতো। তোমার মনে হয় হাতে টাকা পেলে ও আগে মালকিনের ব্যবহার করা পারফিউম কিনবে? ও আচ্ছা আচ্ছা, বেশ, এটা তো একটা হলো, আর দুটো কি? তোমার মনে আছে কিনা জানি না, নিহারিকা দেবীর বাড়িতে আমি কিছু ফাইল ঘাটছিলাম, তো ওর মধ্যেই পেলাম নিহারিকা দেবীর ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের মার্কশিটের জেরক্স। ওনার সায়েন্স ছিল? সায়েন্স তো ছিলই, তবে তার সাথে গ্র্যাজুয়েশনে আরও একটা সাবজেক্ট ছিল, নিউট্রিশন অনার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর তুমি জানো কিনা জানি না, নিউট্রিশন পড়তে গেলে কেমিস্ট্রি কিন্তু মাস্ট। কেমিস্ট্রিতে ভালো না হলে নিউট্রিশনে খুব একটা সুবিধে করা যায় না বন্ধু। সুতরাং হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে উনি বেশ অবগত ছিলেন। আর শুধু তাই নয়, ওনার ফোনের ব্রাউজিং হিস্ট্রিতেও দেখলাম একই ঘটনা। এসব নিয়ে উনি প্রচুর পড়াশোনা করছেন গত কয়েক মাস ধরে। ওকে, আচ্ছা আচ্ছা, বেশ। আরেকটা হলো ডাক্তারের প্রেসক্রিপশন। দাঁতের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন উনি, আর তখনই খটকাটা আমার কাছে আরও বেশ দৃঢ় হয়। আর সকালে গেছিলাম ডাক্তারবাবুর সাথে কথা বলতে ওনারই চেম্বারে। তখনই শুনলাম যে উনি ফলস দাঁত ব্যবহার করেন। অপারেশনের মাধ্যমে নিজের আসল দাঁত যে কটা অবশিষ্ট ছিল সে কটা তিনি তুলে ফেলেন, আর সেই দাঁত থেকেই পুলিশ পায় নিহারিকা দেবীর ডিএনএটা। সুতরাং প্রমাণিত হয় যে নিহারিকা চ্যাটার্জি মারা গিয়েছেন। কিন্তু ওই বডিটা, মানে যেটা পুলিশ পেল, ওই বডিটা উনি কোথায় পেলেন? আরে অনিরুদ্ধ, টাকা দিলে এমন অনেক বডি পাওয়া যায়। তোমার লাগবে নাকি একটা? মেডিকেল কলেজ থেকে এনে দেবো। কি সাংঘাতিক! কিন্তু এত কাঠখড় পড়িয়ে উনি হঠাৎ এটা কেন করলেন? সিম্পল, নিহারিকা দেবী নিজের ভাগ্নের থ্রেটটা নিতে পারছিলেন না। রাজনীতিতে আসার কোনো ইচ্ছেই ওনার কোনো কালই ছিল না, কিন্তু না এলেও ছিল বিপদ।
আর ঠিক সেই কারণেই বোধহয় দেবরাজ বোস আর ওনার এক্স হাজব্যান্ডকে উনি ফোন করেছিলেন সাহায্য চাইতে, কিন্তু সেটা না পাওয়ায় নিজেই কিছু করবার উনি সিদ্ধান্ত নেন। আর তারপর ভেবেছিলেন যে নিজের বাকিটা জীবন তিনি অজয়ের সাথে বিদেশে কাটিয়ে দেবেন, তাই এত কিছু করা। আর যাওয়ার আগে প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁসি দিয়ে যেতে চেয়েছিলেন নিজের ভাগ্নেকে। আর ওই বিদেশে যাওয়ার ব্যাপারটা ওটা কিভাবে জানলে? তোমার দাদার থেকে। পুলিশরা চাইলে অনেক তথ্যই বের করে ফেলতে পারে জানো তো, কিন্তু কাজ করতে চায় না, বড্ড ল্যাথো। যাই হোক, তোমার দাদাকে বলেছিলাম নিহারিকা চ্যাটার্জির নাম দিয়ে সব এয়ারলাইন্সে সার্চ করতে, যদি কিছু পাওয়া যায়। তখনই পাওয়া গেল ফ্লাইট বুক করা রয়েছে 7 দিন পরে ক্যানাডার। তবে উনি একা নন, আরও একটি নাম রয়েছে তাতে, অজয়। আর তখনই মনে হলো যে মৃত মানুষ তো ফ্লাইট বুক করতে পারবে না, সম্ভব নয়। একটা কথা বলো, টিকিটের ব্যাপারটা জানার আগে তুমি অজয়কেই কেন সন্দেহ করলে? মানে তোমার কেন মনে হলো যে ও এটার সাথে জড়িত থাকতে পারে? ওর জুতো দেখে। জুতো মানে? পলাশ চ্যাটার্জির বাগানে একটা পায়ের ছাপ দেখেছিলাম, আর তার আগের দিন বৃষ্টি হওয়ায় ছাপটা মোটামুটি বোঝা যাচ্ছিল। পায়ের ছাপটা দেখে একটা ছেলেরই মনে হচ্ছিল। আর তখন ওদের জিজ্ঞেস করেছিলাম না কোনো 16-17 বছরের ছেলে আছে কিনা ওদের বাড়িতে, ওরা বললেন নেই। আর তারপর অজয়ের সাথে দেখা করতে গিয়ে দেখলাম ওর জুতোতেও কাদা লেগে রয়েছে। তারপর যখনই তোমার দাদা ফোন করে বললো যে পলাশবাবুর বাড়ি থেকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা পাওয়া গিয়েছে, তখনই বেশ পরিষ্কার হয়ে গেল। অজয়কে পাঠানো হয়েছিল পলাশবাবুর বাড়িতে ওই কন্টেনারটা রেখে দিতে, আর ফোনটা চুরি করে আনবার জন্য। কারণ নিহারিকা দেবী নিজের ভাগ্নেকে খুব ভালো করে চিনতেন। উনি জানতেন পলাশবাবু থানায় যাবেন না, পুলিশ ওর বাড়িতে আসবেই। সুতরাং এক ঢিলে 2 পাখি। আচ্ছা, অজয় এতটা রিস্ক নিল? মানে ধরা পড়লে তো পার্টির ছেলেরা ওকে ছাড়তো না। তাহলেই ভাবো অনিরুদ্ধ, কি ডেডিকেটেডলি ভালোবাসলে এতটা রিস্ক নেওয়া যায় কারোর জন্য। কে মানে কিসের এত ভালোবাসা, এত ডেডিকেশন কিসের? অনিরুদ্ধ, তুমি বোধহয় বরুণ মুখার্জির কম বয়সের ছবি দেখোনি, তাই না? না, মানে দেখেছি অনেক আগে, খুব ছোটবেলায়। কারণ সিনেমাগুলো তো গুগল করো, গুগল করো না, এক্ষুনি গুগল করো। সাথে সাথে ফোন বের করে গুগল সার্চ করলাম। 80 দশকের বিখ্যাত অভিনেতা বরুণ মুখার্জির কম বয়সের ছবি পেতে অসুবিধে হলো না। একটা ছবি জুম করে দেখছিলাম, হঠাৎ শারদ্দত্ত একটা ছবির চোখ বাদ দিয়ে শুধু মুখের ওপর হাতটা চাপা দিয়ে দিল। থ হয়ে গেলাম দেখে। এটা তো অজয়। জানি, প্রথম দিন চোখটা দেখেই সন্দেহ হয়েছিল বরুণ মুখার্জি এবং নিহারিকা চ্যাটার্জির অবৈধ সম্পর্কের নিদর্শন অজয় মুখার্জি। তখন হয়তো কোনো কারণে স্বীকৃতি দিতে পারেননি, তাই কোনো বস্তিতে ফেলে রেখে এসেছিলেন। কিন্তু হ্যাঁ, খোঁজ রেখেছিলেন। একটু বড় হতেই তাকে নিয়ে আসেন নিজের বাড়িতে। আর সেই কারণেই এত ভালোবাসা একটা কাজের লোকের প্রতি। বুঝলে ভাইয়া, ভালোবাসার জন্য অনেক কিছুই করতে হয়। তুমি পারবে তো? না, পারবো কি না জানি না, তবে সত্যিই অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে মানুষ কি করে আরেকজনের জন্য নিজের জীবন বাজি রেখে এত কিছু করতে পারে। আমি বললাম, এই আরেকটা প্রশ্ন আছে আমার। এই না না অনিরুদ্ধ, অনেক প্রশ্ন হয়েছে, আমি অনেক উত্তর দিয়েছি, আর ভাল লাগছে না, প্লিজ, আমার খিদে পেয়েছে। না না, প্লিজ প্লিজ, আরেকটা শেষ প্রশ্ন। আবার কি? ওই দীপানিতা দেবী যে আগুন লাগাতে গিয়েছিলেন অজয়ের বাড়িতে, ওটা তোমার কথাতেই তো? না না, ঠিক আমার কথাতে নয়। তবে সকালবেলা যখন উনি ফোন করেছিলেন থ্রেট দিতে, তখনই প্ল্যানটা আমার মাথায় খেলে গেল। মনে হলো বেশ নাটকীয় হবে ব্যাপারটা। তাই একটু উস্কে দিয়েছিলাম, বলেছিলাম হ্যাঁ হ্যাঁ অজয়কে থ্রেট দিন, তাহলেই পেয়ে যাবেন সম্পত্তি, তাহলেই হবে। ব্যাস। কিন্তু সত্যি আগুন লেগে গেলে কি হতো বলো তো? আরে দূর, তোমাকে তখন বলেছিলাম না নিজের নাকের ওপর ভরসা রাখো। কেরোসিনের গন্ধ পেয়েছিলেন? না, তা পাইনি। তবে তাহলে আসলে ওতে কেরোসিন ছিলই না, পাতি জল ছিল। আর বাড়ির ভেতরে ছুটতে বলেছিলাম একটা স্মোক বম। অত আগুন লাগানোর থ্রেট দেওয়ার পর ধোঁয়া দেখলে লোকজন ভাববে যে আগুনই লেগেছে। আর সেই ভয়েই অজয় ছুটে গেল ওর বাড়ির ভেতরে নিজের মাকে বাঁচানোর জন্য। কিন্তু এবার দীপান্বিতা আর ওর বর পলাশের কি হবে? পলাশকে হয়তো ছেড়ে দেওয়া হবে, কিন্তু দীপান্বিতার ভাগ্যে বেশ দুঃখ রয়েছে বন্ধু। কেন? আসলে উনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলেন। মানে পাবলিক প্লেসে এরকম একটা গান ফায়ার করাটা একটু বাড়াবাড়ি।
লোকাল থানাতে তোমার দাদাকেও খবর পাঠাতে বলেছিলাম, মনে হয় না ভদ্রমহিলা এত সহজে ছাড়া পাবেন। এই রে, এই তাহলে তো তোমার ওপরেও অ্যাটাক হতে পারে। ভুলে যেও না, ওদের পলিটিক্যাল কানেকশন কিন্তু খুব স্ট্রং। ধুর, ছাড়ো তো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। শো অফ ছাড়া শারদত্ত হাজরা সম্ভব নয় জানি, তাই আমি কিছু বললাম না। একটু আগে কি মারাত্মক প্যাঁচালো লাগছিল কেসটা, এখন তো মনে হচ্ছে খুব সোজা। এই অজয় তাহলে নিহারিকা চ্যাটার্জির আসল দ্বিতীয় পুরুষ। ইস, এত ভালো এই কেসটার ক্রেডিট শারদত্ত পাবে না ভেবে খারাপ লাগছিল। হঠাৎই ফোন বেজে উঠল আমার। দাদা ফোন করছে। বললাম, বল। এই তোরা এখন কোথায়? এই তো ট্যাক্সিতে। কেন? আজ সন্ধেবেলা বাড়িতে থাকবি? হ্যাঁ, কেন বলতো? কয়েকটা মিডিয়া তোকে আর শারদত্তকে ইন্টারভিউ করতে চাইছে এই কেসটা নিয়ে। আমি এবার একটু অবাক হলাম, কিন্তু শারদত্ত যে বলল এর পুরো কৃতিত্বই কলকাতা পুলিশ পাবে, তাহলে কিরে পাঠাবো? ও প্রান্ত থেকে দাদার গলা পেলাম আবার। বললাম, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি তাহলে, আজ পরে কথা হবে। হ্যাঁ, আমি একটু মিটিংয়ে আছি। কথাটা বলেই ফোনটা রেখে দিল দাদা। মাঝে মাঝে বড্ড অবাক লাগে এই মানুষ দুটোকে দেখলে। শারদত্ত আর আমার দাদা দুজনে দু মেরুর মানুষ, অথচ একটা দিক দিয়ে দুজনের খুব মিল। দুজনেই নিজের জায়গায় প্রচণ্ড অনেস্ট। কি বললো তোমার দাদা? ক্রেডিট পুলিশ নিচ্ছে না নাকি? প্রশ্নটা করলো শারদত্ত। উফ, এই ছেলেটার কাছে কিচ্ছু লুকোবার উপায় নেই। বললাম, না, নিচ্ছে না। কি সব মিডিয়া আসবে আমাদের ইন্টারভিউ করতে। বাবা, আবার মিডিয়া? ঠিক আছে, তুমি কথা বলে নিও, আমার খুব ঘুম পাচ্ছে জানো। মানে এই তো একটু আগে বললে খিদে পাচ্ছে। হ্যাঁ, ও পাচ্ছে, খিদেও পাচ্ছে। প্রচুর কাজ করেছি আজ আমরা। আমি আর কিছু বললাম না। আমাদের গাড়িটা চিড়িয়া মোড় থেকে 7 ট্যাঙ্কসের রাস্তা ধরেছে। আমাদের ফ্ল্যাটটা সিথির মোড়ের কাছে, তাই এটাই শর্টকাট। হঠাৎই আমাদের গাড়ির ড্রাইভার ব্রেক কষল খুব জোরে। আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একটা সিলভার কালারের ইনোভা। এসব কি? কিছু বোঝার আগেই ভ্যান থেকে বেরোলো মুখে মাস্ক পরা কয়েকজন লোক। তারপর আমাদের গাড়ির দরজা খুলে আমাদের দিকে রিভলভার তাক করে বলল, বাইরে। শারদত্ত বলল, বাইরে? কেন বাইরে কি আছে? আমি তো তখন বুঝতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে। শারদত্ত ফাজলামি মারছে। লোকটা এবার আরো জোরে বলল, বাইরে আয়। তারপরেই আর অপেক্ষা না করে শারদত্তকে টেনে বার করলো গাড়ির বাইরে। আমিও সাথে সাথে বেরিয়ে এলাম বাইরে। আরে কি করছেন কি আপনারা? বলার সাথে সাথেই আরেকজন আমার দিকে রিভলভারটা তাক করল। বুঝলাম যে কিচ্ছু করার উপায় নেই। রোববার বলেই হয়তো রাস্তায় লোক কম। শারদত্ত বলল, ওই বলছিলাম দাদা, আমাদের ড্রাইভারকে ওই পেমেন্টটা আপনি করে দেবেন না? আমার ফোন থেকে বুকিং তো, আপনি একটু। কেন যে এরকম সিরিয়াস মুহূর্তে ও এরকম করে বুঝি না। পেছনে থাকা লোকটা এবার ধাক্কা দিল শারদত্তর পিঠে। আমি আর থাকতে পারলাম না, যা হয় হোক ভেবে ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপর। আরে শারদত্ত দেখলাম চেপে ধরল তার গলা। মুহূর্তের আকস্মিকতায় লোকগুলো একটু হকচকিত হয়ে গিয়েছিল। তারপরে আমার দিকে রিভলভার তাক করা লোকটা এগিয়ে এসে আমার মাথায় মারল রিভলভারের বাঁট দিয়ে। প্রচণ্ড ব্যথায় কয়েক মুহূর্তের জন্য চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল যেন। মাটিতে পড়ে গেলাম আমি। মনে হলো একটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল অনেক দূরে। কয়েক মুহূর্ত পর উঠে বসলাম আমি। মাথায় এখনো ব্যথা করছে। ফোন করলাম দাদাকে। রিং হয়ে গেল, কিন্তু দাদা ফোন ধরল না। আবার করলাম, ধরল না। আরে দূর, দরকারের সময় কেন যে দাদা ফোন ধরে না কে জানে। এরা কারা? শারদত্তকে কিডন্যাপ কেন করলো? কিচ্ছু বুঝতে পারছিলাম না। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আশেপাশের কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। যে কটা দোকানপাট খোলা ছিল তারাও ঝাঁপ ফেলে দিল। এবার আমি কি করব? কি করা উচিত আমার? হঠাৎ চোখে পড়ল আমার ঠিক সামনেই একটা ফোন পড়ে রয়েছে।
শারদ দত্তর ফোনটা না? ধস্তাধস্তির সময় পড়ে গেছে হয়তো। ফোনটা তুলে নিলাম। ওর ফোনের প্যাটার্ন লক আমার জানা। খুললাম ফোনটা। এবার একটু স্বাভাবিক হচ্ছে মনে হচ্ছে, মাথাও কাজ করছে। ওর কল লিস্টটা ওপেন করলাম। দাদার নাম্বার দীপানিতা চ্যাটার্জির নাম্বারের মাঝে আরেকটা নাম চোখে পড়ল আমার। এই নামটা আমি আগে শুনেছি ওর মুখে। এই মানুষটাকে ও খুব শ্রদ্ধা করে এটাও জানি। এক মুহূর্ত ভাবলাম আমি, তারপরেই ডায়াল করলাম সেই নাম্বারটা। প্রথমে ফোনটা ধরা হলো না, তারপরেই বার তিনেক রিং হওয়ার পরেই ও প্রান্ত থেকে বলা হলো, শাগনিক সেন স্পিকিং। আমি বললাম, হ্যালো শাগনিক বাবু, মানে শাগনিক দা, আমি অনিরুদ্ধ বলছি, শারদ দত্ত। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে বলো, শারদ দত্ত কোথায়? আসলে মানে একটু আগে একটা গাড়ি এসে ওকে তুলে নিয়ে, মানে কিডন্যাপ। আমি না বুঝতে পারছি না কি। বুঝতে পারছিলাম, গুছিয়ে উঠতে পারছিলাম না সবটা। শাগনিক সেনা বোধহয় বুঝতে পেরেছিলেন সেটা। উনি বললেন, ঠিক আছে অনিরুদ্ধ, তুমি একটা কাজ করো, আমার বাড়ি চলে এসো। ওকে, কসবায়। আমি ঠিকানাটা টেক্সট করছি তোমাকে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। অকারণে মানুষের সাথে অভদ্র ব্যবহার করলে এরকমটাই হয়। যাই হোক, ছাড়ুন। আজ কাহন আপনাদের শোনালো নিহারিকা হত্যা মামলা। মূল কাহিনী দ্বিতীয় পুরুষ, রচনা আর যে অর্ণব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শারদ দত্তর ভূমিকায় সুভাষ, অনিরুদ্ধর চরিত্রে অর্ণব, নীলাদ্রি সেন কৃষ্ণময়, বিমান মুখার্জি সুদীপ্ত, রিনি, ঐশী, দেবরাজ বোস আবির, অজয়, নীল, পলাশ চ্যাটার্জি শোভন, দীপান্বিতা দেবী সঙ্গীতা, গুন্ডা সৌমিক, ম্যানেজার সৌরভ এবং শাগনিক সেনের ভূমিকায় সোমক। প্রাককথন আমি অপরূপা, সম্পাদনা অলিভিয়া, রচনা আবহ ও সমগ্র পরিচালনা আর যে অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।